নমস্কার, আপনারা শুনছেন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম। আজ আপনারা শুনতে চলেছেন শ্রমিক শরণ সান্যালের কলমে ইয়েতি রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। আগের পর্বে আপনারা শুনেছেন কিভাবে দুই বন্ধু অফিসের কাজে নেপালের একটি বরফে ঢাকা গ্রামে গিয়ে পৌঁছায় এবং তারা সেখানে আটকে পড়ে। গ্রামবাসীদের মুখে তারা ইয়েতির নানান রকম গল্প শুনতে পায় এবং পরের দিন সকালে তারা বরফে ইয়েতির পায়ের ছাপের হদিশ পায়। এরপরে কি হলো তা জানতে হলে আপনাদেরকে শুনতে হবে আজকের গল্পটি। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গল্প, ইয়েতি রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। স্লিপিং ব্যাগের ভেতর ঘুমে আচ্ছন্ন আমরা। তীব্র শীত নেমেছে আর তুষারপাতও হচ্ছে বাইরে। এখানে যে কোনো সময় তুষার ঝড় হয়ে থাকে। এই ঝড় যখন হয় তখন কেউ বাইরে বের হতে পারে না। হাওয়া খুব জোরে জোরে বইতে থাকে। সেই হাওয়া শীতল খুব, আর তার সাথে লাগাতার বরফ পড়তে থাকে। দেখতে দেখতে সব জায়গা পুরো বরফে জমে যায়। যদি কোনো মানুষ বা পশু পাখি এই ঝড়ে বাইরে আটকে পড়ে তবে সে পুরো বরফের আস্তরণে একেবারে ঢাকা পড়ে যায় আর জমে যায়। তাহলে বোঝাই যাচ্ছে এই ঝড় ঠিক কতটা মারাত্মক আকার ধারণ করে। তাপমাত্রাও তখন হু হু করে নামতে শুরু করে দেয়। এখন সেই ঝড় বাইরে উঠেছে। এই ঝড় নানা প্রকারের হয়। কোনো ঝড় অল্প হয়েই থেমে যায়, আবার এমনও ঝড় আসে সেটা টানা একদিনের উপর চলতেই থাকে। ওরকম ঝড় হলে খুবই দুর্দশার সৃষ্টি হয়। তখন ঘরের মধ্যেই অনেক মানুষ ঠান্ডায় জমে মারা যায়। তখন এত তাপমাত্রা নামতে থাকে যে মানুষের সহ্য করার ক্ষমতার একেবারে বাইরে চলে যায়। তখন বেঁচে থাকাটাই দুর্বিষহ হয়ে পড়ে। এখন যে ঝড়টা বাইরে চলছে তা কেমন কে জানে, তবে আমাদের ঠান্ডা প্রবল অনুভূত হচ্ছে। বাইরে ঝড়ের শব্দ টের পাওয়া যাচ্ছে আর ঘন তুষারপাত হচ্ছে ক্রমাগত। এখন বাইরে অন্ধকার আর শোঁ হাওয়ার শব্দ চলছে। গোটা পাহাড় তুষারপাতের তুষারে আবৃত। আকাশের থেকে সামনে বরফের গুঁড়ো নেমে মাটিতে মিশছে। কিছুক্ষণের মধ্যেই বরফের স্তূপ একেবারে জমে উঠেছে। আমরা যে বাড়িটাতে রয়েছি তার উপর বরফ পড়ে পড়ে জমে গেছে। শুধু আমাদের বাড়ি কেন, গ্রামের প্রত্যেকটি বাড়ির সামনেই বরফের স্তূপ জমে উঠেছে। দেখে মনেই হচ্ছে না ওখানে কোনো বাড়ি আছে, একটা বরফের স্তূপ মনে হচ্ছে যেন। আমরাও এখন ওই রকম বরফের স্তূপের ভেতরেই ঘুমাচ্ছি। আমরা কিন্তু টেরও পাইনি বাইরে কি হচ্ছে। আমাদের এই বাড়িটার উপর বরফ পড়ে পড়ে জমে গেছে। এইভাবেই রাত কেটে সকাল হলো। আমাদের ঘুম ভাঙল। আমি স্লিপিং ব্যাগের ভেতর থেকে বের হলাম আর সাথে সাথেই ঠান্ডাটা টের পেলাম। শরীর হিহি করে উঠল ঠান্ডাতে। কি ঠান্ডে বাপরে বাপ! তাকিয়ে দেখি আগুন একেবারে নিভে গেছে। ওর জন্যে ঘর এখন ঠান্ডাও হয়ে গেছে। আমি তাড়াতাড়ি উঠে কাঠগুলো দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করলাম। এখানে আগুন জ্বালানো এক হ্যাপা। অক্সিজেন কম বলে আগুন জ্বলতে অনেকটা দেরি হয়। যাই হোক, কিছুক্ষণ চেষ্টার পর আগুন জ্বলতে শুরু করলো। এবার একটু ঠিক হলো ঘরের আবহাওয়াটা। আগুনের তাপে ঠান্ডাটা একটু কমলো। আমি এবার রাজীবদের দিকে তাকালাম। ওরা এখনো ওঠেনি, সবাই এখনো ঘুমোচ্ছে। আমি ওদের ডাকতে শুরু করলাম। আমার ডাকার বেশ কিছুক্ষণ পর ওরা একে একে উঠল। আমি ওদেরকে গুড মর্নিং জানালাম, ওরাও আমাকে গুড মর্নিং জানালো। দর্জি উঠে একটু বাথরুমে গেল। আমি তখন চা বানানোর প্রস্তুতি নিচ্ছি। এখন চা না খেলে আবার থাকা যাবে না এই ঠান্ডায়। দর্জি বাথরুম থেকে ফিরে এসে আমাদেরকে বলল, আজ গুড মর্নিং নয়, ভেরি ব্যাড। আমরা দর্জির কথা শুনে অবাক হয়ে ওর দিকে তাকালাম। এমন কথা কেন বলছো তুমি? কি হয়েছে আজ মর্নিংয়ে? তুষার ঝড় চলছে, আমাদের বাড়ি বরফের তলায়। কথাটা শুনে আমাদের মাথা একেবারে ঘুরে গেল। আমরা সবাই দৌড়ে জানলা খুলতে গেলাম।
খুলছে না জানালা, একটা শক্ত কিছুতে সে আটকে আছে। নিচে নেমে দরজা খোলার চেষ্টা করলাম, সেটাও খুলছে না, বাইরে থেকে আটকে যাচ্ছে। বাইরে পুরো বরফ জমেছে, তাই সব আটকে গেছে। কাল রাত থেকে তুষারপাত আর তুষার ঝড়ও হয়েছে। এত বরফ পড়ার ফলেই দরজা জানলার চারপাশে বরফের স্তূপ হয়ে রয়েছে। রাজীব ভয় পাওয়া গলায় বলল, তাহলে উপায়? আমরা তো দম আটকেই মরে যাব। সে না হয় দম আটকালো না, কিন্তু ঘর থেকে তো বের হতেই হবে। কাঠ বেশি নেই, আগুন না জ্বললে তো ঠান্ডাতেই মরে যাব আমরা। আমি এবার বিনয়কে বললাম, বের হওয়ার কি কোনো উপায় নেই? বরফ না গললে তো কিছুই হবে না। আর একটা উপায় হলো বরফগুলো দরজার দুপাশ থেকে সরিয়ে দরজাটা খোলার ব্যবস্থা করা, কিন্তু তার জন্য তো আমাদের বাইরে যেতে হবে। তবে কি হবে? বিনয় আর দর্জি নিজেদের মধ্যে ওদের ভাষায় আলোচনা করতে লাগলো। তারপর তারা দড়ি নিয়ে এলো। সেই দড়ি ওরা ছুঁড়ে উপরে যে একটা লোহার রড লাগানো আছে তার উপর ফেলল। এবার দর্জি সেই দড়ির উপর ভর দিয়ে দেয়াল বেয়ে ওই যে ওপরে ধোঁয়া বের হওয়ার যে ছিদ্র আছে সেখানে চলে গেল। পরিষ্কার আমি বুঝতে পারলাম ওই ছিদ্র দিয়ে বাইরে বের হতে চায়, কিন্তু অত ছোট ছিদ্র দিয়ে ও বের হবে কিভাবে? আমাদের অবাক করে দিয়ে দর্জি ঠিক ছিদ্র দিয়ে বের হয়ে গেল। আসলে এদের শারীরিক গঠন ছিপছিপে আর ছোটোখাটো। পাহাড়ে ওঠানামা করে করে এদের দেহে এক ফোঁটাও বাড়তি মেদ নেই। এরা নানান কায়দা জানে, তাই অবলীলায় বাইরে বের হয়ে গেল। আমরা হলে এটা করতে পারতাম না, অসম্ভব একেবারে আমাদের পক্ষে। কোম্পানি এডিটর কেন বারবার শেরপাদের কথা আমাদের বলেছিলেন তা এখন ভালো করে টের পেলাম। এই পাহাড়ে বিপদে একমাত্র ভরসাই হচ্ছে ওরা। কিছুক্ষণের মধ্যেই বাইরে ধপ করে একটা শব্দ হলো। বিনয় বলল, ওই যে দর্জি লাফ দিয়ে ওপর থেকে নিচে নামলো। আমি আর রাজীব অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অত উপর থেকে লাফ দিল? ও অক্ষত আছে তো? বাইরে ঝুরঝুরে বরফের স্তর আছে, ও ঠিক সেখানেই লাফিয়ে নেমেছে। এর ফলে ওর চোট পাওয়ার সম্ভাবনাও কমে গেছে। আর আমাদের ছোটবেলায় এসব ট্রেনিং নেওয়া আছে। বারংবার এভারেস্টে অভিযানে যাওয়ার ফলে আমাদের এরকম সমস্যার মুখোমুখি পড়তে হয়। আমরা বিভিন্ন কায়দা রপ্ত করেছি, তাতে আমাদের কিছুই হয় না। সত্যিই কিছু হয় না। দর্জি নেমেই বাইরের দরজার সামনে বরফের চাইগুলো সরাতে লাগলো। এখানে এত বড় বড় চাই সরাতে যে কায়িক পরিশ্রম হয় তাতেই একটুকুতেই দম বের হয়ে যায়। এখানে অক্সিজেনের লেভেল অনেকটাই কম, তাই তার জন্য এমন হয়। কিন্তু শেরপাদের কোনো সমস্যা হয় না। দর্জি দিব্যি কাজ করে চলেছে এবং কিছুক্ষণের মধ্যেই সে দরজার চারপাশের বরফ পরিষ্কার করে ফেলল। দরজা ধাক্কানোর শব্দ শুনে বিনয় দরজাটা খুলল। এবার আর দরজা বরফে আটকালো না, বাইরের দিকে খুলে গেল। আমরা তাড়াতাড়ি বাইরে আসলাম, হাঁপ ছেড়ে বাঁচলাম আর কি। ঘরের বন্দি দশা থেকে যেন স্বাধীনতার আস্বাদ পেলাম। বাইরে কিন্তু জম ঠান্ডা, হিহি করে আমরা কাঁপছি, কিন্তু তাও যেন আমাদের ভালো লাগছে। কিছুক্ষণ আগে যেভাবে আমরা বন্দি হয়ে পড়েছিলাম তার থেকে বের হওয়ার আনন্দ এই ঠান্ডাকেও হার মানায়। সত্যি এই শেরপাড়া এখানে খুব করিতকর্মা। দর্জি যত তাড়াতাড়ি সব কাজগুলো সমাধা করল এই এত কম অক্সিজেন লেভেলেও, তা একেবারে অসাধ্য। তা দেখে অবাক তো হতেই হয়। ওরা ওই পাহাড়ে বড় হয়েছে, তাই এই পাহাড়ের মতোই ওরা কঠিন। কষ্ট করেই ওরা জীবন ধারণ করে। একটা সংগ্রামের মধ্য দিয়েই এরা রোজ চলে এই প্রতিকূল পরিবেশে। এখন আমরা ঘরের বাইরে দাঁড়িয়ে আছি। দরজার বরফ সরানোর পরই আমরা বাইরে আসতে পেরেছি। এখন ঝড় থেমে গেছে, কিন্তু চারিদিকে হাঁটুর সমান বরফ জমে রয়েছে। এই বরফের ওপর দিয়ে হেঁটে যাওয়া একেবারে অসম্ভব। হাঁটতে গেলেই কোমর অবধি ডুবে যাবে বরফের ভেতরে, তাই যাতায়াত করা এখন সম্ভব নয় যতক্ষণ না বরফ কিছুটা গলছে। চারিদিক ধবধবে সাদা। আমরা যে বাড়িটায় রয়েছি সেটা পুরো বরফের চাদরে ঢেকে আছে। খালি এখন দরজার সামনের টুকু পরিষ্কার করার ফলে সেটা দেখা যাচ্ছে, আর কিচ্ছু বোঝাই যাচ্ছে না। বিনয় আমাদের বলল, এখন আর কিছু করা যাবে না, চলুন ভেতরে যাই। বেশিক্ষণ এই ঠান্ডায় থাকলে আমরা আবার জমে যাব। কথাটা ঠিক।
তখন বন্দি দশার থেকে মুক্তির আনন্দে ঠান্ডার কথা মনেই ছিল না, কিন্তু এখন বেশ ঠান্ডা লাগছে। শরীর ঠান্ডাতে একেবারে কাঁপছে। বেশিক্ষণ আর এভাবে বাইরে থাকা যাবে না। আমরা তাই বাড়ির ভেতরে প্রবেশ করলাম। ঘরে ঢুকেই আমরা কাঠ ফেলে আগুনটা বাড়িয়ে দিলাম। গ্রামের লোক এখন আসতেও পারবে না, সেটা বোঝাই যাচ্ছে। আমাদের সব ব্যবস্থা করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, তার জোগাড় যন্ত্র শুরু করে দিলাম। বেলাও বেশ হয়েছে, যদিও এখানে সেটা বোঝা যাচ্ছে না। বাইরে আধো অন্ধকার হয়ে আছে। সূর্যের দেখা না পাওয়া গেলে এখানে এমন অন্ধকারই হয়ে থাকে। আমরা চা বানিয়ে কাপে ঢেলে বসলাম। বিনয় আর দর্জি রান্না শুরু করে দিল। আমি বিনয়কে জিজ্ঞেস করলাম, আবার ওই বাইরের দরজাটা আটকে যাবে না তো? বিনয় বলল, না, আর আটকাবে না। তবে আবহাওয়া যদি আবার বিগড়ে যায় তবে আবারও হতে পারে ওরকম, বলা যাচ্ছে না এখন কিছু। সে তো সত্যি, এখানে কখন তুষারপাত আর ঝড় শুরু হবে কেউ তা জানে না, আর হলেই এই সমস্যা আবার দেখা দেবে। আমাদের চা খাওয়া হয়ে গেছে, এখন কোনো কাজ আমাদের নেই। বাইরে যাওয়া যাবে না, ঘরের মধ্যেই থাকতে হবে। দর্জি আর বিনয় রাত্রে রাত্রে গান গাইতে লাগলো, তাদের নিজেদের ভাষায়। খুব সুন্দর গানটা, যদিও তার কথা কিছু বুঝতে পারছি না, কিন্তু সুরটা খুবই সুন্দর, খুব ভালো লাগছিল শুনতে। বাহ, খুব সুন্দর গানটা তো। তোমাদের গান নাকি? আমাদের গাঁয়ের গান। আমাদের অনেক গান আছে এরকম। আচ্ছা, তা আরও কয়েকটা তোমাদের ভাষায় গান শোনাও শুনি। বিনয়রা খুশি হলো আমাদের কথায়, ওরা গাইতে লাগলো। খুব ভালো লাগছিল ওদের গান শুনে। অনেকক্ষণ ওরা গান গাইল, আর তার সাথে রান্নাও শেষ করে ফেললো। এখানে রান্না করতে অনেক সময় লাগে, তা আগেই বলেছি। ওদের গান শুনতে শুনতে কখন সময়টা কেটে গেল তা বুঝতেও পারলাম না। আমি দেখলাম রাজীবেরও ভালো লেগেছে ওদের গান। ও বেশ মজা নিয়ে আর মনোসংযোগ সহকারে ওদের গান শুনছিল। ওদের গান গাওয়া শেষ হলো, আর তার সাথে রান্নাও শেষ হলো। আমি আর রাজীব দুজনেই ওদের গানের খুব তারিফ করলাম। সত্যি সুন্দর সব গানগুলো। এই পাহাড়ি গান শুনতে সবসময়ই ভালো লাগে, একটা অন্যরকম সুর থাকে এই সব গানে। এই পাহাড়ের মতোই সুন্দর এই সব গান। এই গানে আছে এই পাহাড়ের গন্ধ, এই পাহাড়ি মাটির স্বাদ। খাবার তৈরি, আমরা তাড়াতাড়ি খেতে বসে গেলাম। এখানে রান্নার সঙ্গে সঙ্গেই খাবার খেয়ে নিতে হয়, কারণ দেরি করলে খাবার আবার ঠান্ডায় জমে যাবে, তার মুখে তোলা যাবে না, তাই তাড়াতাড়ি খেতে হয়। এখানে খেতে খেতেই খাবার ঠান্ডা হতে শুরু করে দিয়েছে। রাজীব বিনয়কে জিজ্ঞেস করলো, কাঠ তো বেশি নেই, শেষ হয়ে গেলে তো খুব মুশকিলে পড়তে হবে আমাদের। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর দর্জি যাব গ্রামে কাঠের বন্দোবস্ত করতে, আপনাদের ভাবতে হবে না। আচ্ছা, ওই ওই রাস্তাটা তোমরা পেরোবে কি করে? বরফের মধ্যেই তো ঢুকে যাবে। আমাদের কোনো সমস্যা হবে না। এমন পরিস্থিতিতে কি করে যেতে হয় তা আমাদের জানা আছে। এমনকি তুষার ঝড় যদি শুরু হয় তাহলেও তার থেকে বাঁচার রাস্তা আমরা ঠিক বের করে নেব। আমি আর রাজীব বুঝতে পারলাম, এরা এতবার এভারেস্টে চড়েছে, তুষারপাত, তুষার ঝড় এরা আগেও এগুলো দেখেছে, তাই এরা এর থেকে কি করে বাঁচতে হয় তা জানে। তাই আর ওদের বারণ করলাম না, ওরা ঠিকই কাঠ নিয়ে আবার ফিরে আসবে। বিনয় আর দর্জি দুজনে রেডি হলো বাইরে যাবার জন্যে। আমাদেরকে বলল দরজা ভেতর থেকে আটকে ঘরে থাকতে, বাইরে যেন আমরা এখন একদম না বের হই। আমরা আশ্বাস দিলাম যে আমরা বাইরে বেরোবো না। এই ঠান্ডায় আমাদের কোনো ইচ্ছেই নেই বাইরে যাবার। ওদের তাড়াতাড়ি ফিরে আসতে বললাম। বাইরে কিন্তু এখনই অন্ধকার নামা শুরু করে দিয়েছে। ওরা তাড়াতাড়ি ফিরবে এই কথা বলে রওনা দিল। আমি গিয়ে দরজাটা আটকে দিলাম। ঘরে এখন আমি আর রাজীব, আর কেউ নেই। রাজীব আমাকে বলল, সত্যি এরা না থাকলে আমাদের এখানে মৃত্যুবরণ করতে হতো। ঠিকই বলেছিস, আমাদের মতো আনাড়িরা এই পাহাড়ে এক মুহূর্তও থাকতে পারতো না। বাইরে এখন অন্ধকার বেশ ঘনিয়ে এসেছে। বিনয়রা এই অন্ধকারে ঠিকভাবে আসতে পারবে তো? কথাটা মনের মধ্যেই আমার আসলো। তারপর আবার নিজেই ভাবলাম ওদের এসবের সমস্যা হবে না, ওরা এই বরফ ঠান্ডা অন্ধকারে ঠিক চলে আসবে। দরজা যেন কে ধাক্কাচ্ছে বাইরে থেকে। আমার একটু ঘুম মতো এসেছিল। দরজার আওয়াজে ঘুমটা কেটে গেল।
বিনয়রা চলে এসেছে, ওরাই দরজা ধাক্কা দিচ্ছে। আমি তাড়াতাড়ি উঠলাম দরজা খোলার জন্যে। দরজা খুলে দিলাম। বাইরে ঘন অন্ধকার, আর তার সাথে ঠান্ডা হাওয়া এসে মুখে চোখে সূচের মতো বিঁধল। কি আশ্চর্য, বাইরে তো কেউ নেই, একেবারে ফাঁকা। তাহলে তাহলে দরজা ধাক্কাচ্ছিল কে? বিনয় আর দর্জি তো বাইরে নেই, কেউ নেই। আমি অবাক হয়ে পিছন ফিরে রাজীবকে ডাকতে যাব, এমন সময় আমার মাথায় সজোরে কিসের একটা আঘাত যেন এসে লাগল। আঘাতটা এত জোরে ছিল যে ওই এক আঘাতেই আমি চোখে অন্ধকার দেখতে লাগলাম, আর আমি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। রাজীব তখনও ভেতরে। আমি এখনো আসছি না দেখে সে আমাকে দেখবার জন্যে ঘর থেকে বেরিয়ে দরজার দিকে আসতে লাগলো, কিন্তু আসতে পারল না। হঠাৎই তার মাথায় সজোরে কিছু দিয়ে একটা আঘাত করল। সেও ওই আঘাতের যন্ত্রণায় ওখানে মাটিতে লুটিয়ে পড়ল। বাইরে নিস্তব্ধ রাত। ঘরের ভেতর এত কাণ্ড ঘটে চলেছে তা কেউই টের পেল না। একটু বাদে দেখা গেল 4 জন লোক বাড়ির থেকে বের হলো। তাদের কাঁধে দুটো দেহ নিয়ে তারা মশালের আলোতে বরফের উপর দিয়ে চলতে লাগলো সামনের পাহাড়ের দিকে। বরফের উপর দিয়ে হু হু করে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে। অন্ধকার আকাশে এখন মেঘ নেই। তারা দেখা যাচ্ছে গোটা আকাশ জুড়ে। মনে হচ্ছে আকাশকে ছোট ছোট আলো মালা পরিয়ে দিয়েছে। কয়েকজন লোক ওই বরফের প্রান্তরের উপর দিয়ে বরফ ভেঙে এগিয়ে চলেছে। হাতে তাদের ছোট্ট হ্যারিকেন জ্বলছে। তার মৃদু আলোতে ভালো করেই কিছু দেখা যায় না, তবে এরা মনে হয় এই পাহাড়ে বরফের উপর হাঁটা চলায় পটু, তাই এদের কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে না। এদের দুজনের কাঁধের উপর আবার দুটো মানুষের দেহ, তাই নিয়ে এরা পাহাড়ে উঠছে দিব্যি। আমার মাথায় প্রচণ্ড ব্যথা করছে আর খুব শীত করছে। আবার অনেক কষ্টে আমি চোখ মেললাম। একটা নিরেট অন্ধকার চারিদিকে, কোনো কিছুই দেখতে পেলাম না। আবার চোখটা বন্ধ করে নিলাম। মাথাটা খুব ব্যথা করছে, মনে হচ্ছে ছিঁড়ে যাবে এক্ষুনি। আমার কিছু মনে পড়ছে না, খুব খুব ঘুম পাচ্ছে। আমি আবার ঘুমিয়ে পড়লাম। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। এবার আবার চোখ মেললাম। এখন অন্ধকার। দেখলাম না, একটা আলোর আভাস পাওয়া গেল। কিছুক্ষণ শুয়ে থাকার পর আবার সব মনে পড়ে গেল। কাল সন্ধ্যার কথাটাও আমার মনে পড়ল। আমি বিনয়রা ফিরে এসেছে ভেবে দরজা খুলতে বাইরে যাই, কিন্তু কাউকে দেখি না বাইরে। তখনই কেউ পেছন থেকে আমার মাথার মধ্যে কিছু দিয়ে একটা আঘাত করে। কি মারল এইভাবে আমাকে? রাজীব তখন ঘরের ভেতর ছিল। তার কি হলো? আমি বা এখন কোথায়? এটা তো আমাদের সেই ঘরটা নয়। পাথরের উপর আমি শুয়ে আছি এখন। আমি উঠতে পারলাম না। শরীরে প্রচণ্ড ব্যথা, কিন্তু উঠতে তো আমাকে হবেই। কি হয়েছে আমার? কে মারলো আমাকে? কোনো কিছুই তো আমি জানি না। আমার মনে আছে ওই আঘাতে আমি মাটিতে পড়ে যাই অজ্ঞান হয়ে। এখন আমার জ্ঞান এসেছে। এখন আমাকে দেখতে হবে কারা এই কাণ্ডটা করল। ওই তুষারপাতে আটকে পড়েছিলাম আমরা। সারা সকাল চেষ্টা করে দরজার সামনে থেকে বরফ সরানো হয়। আমরা গৃহবন্দী হয়েছিলাম। এর মধ্যে বিনয় আর দর্জি গ্রামে যায় কাঠ জোগাড় করতে। ওই নির্জন, ওই শীতল স্থানে কি আমাকে মারবে? আর রাজীব, বিনয়, দর্জি, ওরাই বা সব কোথায়? তারা কি আদৌ জানে যে আমার উপর হামলা করেছে কেউ? এইসব ভাবতে ভাবতে আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। আমি যেখানে শুয়েছিলাম তার চারদিকটা দেখলাম। এবার বড় বড় পাথর আমার নিচে ছড়ানো। আমি ওই রকম একটা পাথরের উপর শুয়েছিলাম। দুপাশে নিরেট পাথরের দেওয়াল, ভেতরে অন্ধকার, বাইরে দিন কি রাত তা বোঝার উপায় নেই। আমি কোথায় আছি? আমাকে এখানে কারা নিয়ে এলো? আমি হাঁটা দিলাম আস্তে আস্তে। পাথরের উপর সহজে হাঁটা যায় না, আর তার উপর অন্ধকার। বেশ কয়েকবার আমি হোঁচট খেলাম। বুঝতে পারছি না এটা কোন জায়গা, আর এখানে বরফও নেই এক ফোঁটাও। তবে কি আমি এভারেস্টের নিচের গ্রামে নেই? অন্য কোথাও রয়েছি আমি? তাই বা কেমন করে হয়?
এতটা পথ আমাকে কারা নিয়ে আসলো এখানে? কাদের এত শক্তি যে আমাকে নিয়ে আরো নিচে এই চড়াই উতরাই পেরিয়ে নামতে পারবে? কার্যত অসম্ভব মানুষের পক্ষে এই কাজ করা। আমার হঠাৎই গাঁটা কাটা দিয়ে উঠল। তবে কি মানুষের পক্ষে সম্ভব নয়, কিন্তু সে যদি মানুষ না হয়ে অন্য কিছু হয়? ইয়েতি, আমাকে কি ইয়েতি তুলে নিয়ে এসেছে এখানে? এই চিন্তা মাথার মধ্যে আসতেই আমার শরীরে এত ঠান্ডাতেও ঘাম হতে লাগলো। যদি তাই হয় তবে সে কোথায়? পৃথিবীর আজ অব্দি কেউ ইয়েতিকে চাক্ষুষ দর্শন করেনি। সবাই বলে তার বাপ ঠাকুরদা বা লোক মুখে শুনেছে ইয়েতির কথা। সে আছে, কিন্তু কোথায় আছে তা কেউ জানে না। সেই তুষার মানব কি আমাকে তুলে এখানে নিয়ে এসেছে? আমার মাথা ভোঁ ভোঁ করতে লাগলো এই চিন্তা মাথায় আসায়। ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে আমার জীবনে, এটা আমার মনে হতে লাগলো। রাজীবদের কি হলো? তাকেও কি ইয়েতি নিয়ে এসেছে? না, এমন করে দাঁড়ালে হবে না, এখান থেকে আগে বের হতে হবে। আমার মনে হচ্ছে এটা একটা বড় পাহাড়ের গুহা। আমি এই গুহার মধ্যে আটকে পড়েছি। এটা কোথায়? এটা কি এভারেস্টের কোনো গুহা নাকি? এইসব চিন্তা পরে করা যাবে, এখানে আগে থেকে বেরোনোর উপায় ভাবতে হবে। এগোনো যাক। গুহার মুখের সামনে পৌঁছাতে পারলে আমি এখান থেকে বাইরে বেরোতে পারবো। গুহাটা স্যাঁতস্যাঁতে আর অন্ধকার বেশ। এটা মনে হচ্ছে একটা বিশাল গুহা, অনেক দূর গেছে। আমাকে এতটা কি নিয়ে এলো? ইয়েতির বাসস্থানে কি আমি এখন রয়েছি? আমাকে কি ইয়েতি কাঁচা খাবে? এইসব কথা এখন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। ইয়েতির যত গল্প আছে তাতে কোথাও শুনিনি যে ইয়েতি মানুষ খায়। সে নিরামিষাশী, তাও বলে থাকে অনেকে। আমি কিন্তু এই পাথরের উপর দিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূরে চলে এসেছি। গুহার মুখের সন্ধান এখনো পাইনি। এটা কত বড় গুহা! এখান থেকে বের হতে কি আমি আদেও পারবো, নাকি নাকি এখানেই আমার মৃত্যু ঘটবে? বের আমাকে হতেই হবে এখান থেকে। এদিকে খিদেও পেয়েছে আর জল তেষ্টাও লাগছে খুব। আমি আরো এগোতে লাগলাম। আমি সামনের দিকে এগিয়েই চলেছি, পিছনে যাবার কোনো মানে নেই। আর গুহাটা বেশ লম্বা, দুই পাশে কোনো রাস্তা নেই। অনেকক্ষণ হতে চলল। গুহার প্রবেশদ্বার আমি কোনো মতেই পাচ্ছি না। এদিকে ক্রমে আমার শরীর হাঁপিয়ে উঠছে, আর এগোতে পারছি না। শরীর সায় দিচ্ছে না একদম। জল তেষ্টা খুব পাচ্ছে আমার। এত হাঁটাহাঁটিতে শরীর আরো ক্লান্ত হয়ে যাচ্ছে, আর আর পিপাসাও বেড়ে চলেছে। এখন জল না পেলে আর বাঁচা যাবে না। জল পেতে গেলেও বাইরে আমাকে বের হতেই হবে। গুহার মধ্যে কোনো জলের হদিশ নেই, শুধু পাথর আর পাথর, আর কিচ্ছু নেই। হঠাৎ পায়ের উপর দিয়ে কিছু যেন চলে যাচ্ছে মনে হলো। আমি ঝট করে পাটা সরিয়ে নিলাম। নিচের দিকে তাকালাম ওটা কি দেখার জন্যে। অন্ধকারে ভালো করে ঠাউর করা যাচ্ছে না, তবুও যা দেখলাম তাতে বুকের ভেতরটা ধড়াস করে উঠল। কাঁকড়া বিছে, একটা বড় কাঁকড়া বিছে আমার পায়ে উঠেছিল। ভাগ্যিস সে হুল ফোটানোর সময় পাইনি। যদি ফোটাতো তাহলে আমার মরণ নিশ্চিত ছিল। বিছেটা আমার পায়ের ঝাঁকুনিতে উল্টে পাথরের উপর পড়েছে। আমি আর সেখানে দাঁড়ালাম না, এক দৌড়ে সামনের দিকে এগোলাম। তবে এতক্ষণে এই গুহার ভেতর আমি ছাড়া অন্য কোনো প্রাণী হদিশ পেলাম। তার মানে এই গুহাতে বিষাক্ত বিছে আছে। আমাকে সাবধানে নিচে তাকিয়ে এগোতে হবে। গুহার প্রবেশদ্বার কিছুই খুঁজেই পাওয়া যাচ্ছে না। অনেকটা হেঁটে বের হবার রাস্তাও পেলাম না। এদিকে শরীর পিপাসা আর খিদেতে একেবারে ক্লান্ত হয়ে পড়েছে। মাথাটা ঘুরছে, আর কাল আঘাতের ফলে ব্যথাও আছে বেশ। এমন করে কতক্ষণ চলবে কে জানে। এমন সময় দূরে একটু আলোর আভাস পেলাম। অনেক দূরে একটা আলো দেখতে পাচ্ছি। পরিষ্কার বুঝতে পারলাম ওইটাই গুহার বাইরে যাওয়ার পথ। আমি সমস্ত শক্তি এক করে ওখানে যেতে শুরু করে দিলাম। অবশেষে মুক্তি গুহার ভেতর থেকে। বাইরে আসতে পারলাম অনেক কষ্টে। গুহার বাইরে এসে আমি চারপাশটা দেখলাম। না, এটা এভারেস্টের নিচে যে গ্রামে ছিলাম সেই জায়গাটা নয়। তবে এটাও ঠিক যে আমি এভারেস্টের আর এই গাঁয়ের আশপাশেই কোথাও একটা আছি।
যা মনে হচ্ছিল আমি অনেক নিচে কোথাও নেমে গেছি তা নয়। চারিদিকে বরফ দেখেই আমার মনে হলো এটা এভারেস্টের আশেপাশেই কোনো একটা স্থান হবে। কিন্তু গুহার বাইরে মুক্তির আনন্দ বেশিক্ষণ স্থায়ী হলো না। বাইরে খুব ঠান্ডা, গুহার ভেতরটা তার থেকে অনেক বেশি গরম ছিল। এই বাইরে খোলা জায়গাতে বেশিক্ষণ থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি একা এখান থেকে যদি চলতেও থাকি তাতেও বিপদ। বরফের উপর কোথায় খাদ লুকিয়ে আছে উপর থেকে কিচ্ছু বোঝবার উপায় নেই। ওর উপরে পা পড়লেই সলিল সমাধি। এছাড়া এত ঠান্ডার মধ্যে আমি কোথায় যাব? কতক্ষণ আমি এই ঠান্ডার মোকাবিলা করতে পারবো? আমার কাছে আগুন নেই, আচ্ছাদন নেই কিচ্ছু। এর মধ্যে এখান থেকে চলে যাওয়ার অর্থ মৃত্যুবরণ করা। আবার গুহার ভেতর অন্য ভয়, সেখানে যদি ইয়েতি থাকে, সে যদি আমাকে এখানে নিয়ে আসে, তবে সে আমাকে ঠিক আক্রমণ করবে আর মেরে ফেলবে। তাহলে তাহলে গুহার ভেতরেও তো মৃত্যু ওত পেতে বসে আছে। গুহায় থাকাও তো একেবারে বিপত্তি। দুই দিকেই আমার বিপদ। আমি কি করব? বেশ কিছুক্ষণ চিন্তার পর আমি ঠিক করলাম গুহার ভেতরেই থাকা ভালো। বাইরের এই ঠান্ডাতে আমি জমে যাচ্ছি, আর বেশিক্ষণ এভাবে থাকলে আমি এমনিতেই মারা যাব। গুহার ভেতরে তাও ঠান্ডার হাত থেকে তো মুক্তি পাব। আর ইয়েতি আদৌ ওখানে আছে কিনা তা নিয়ে আমি নিশ্চিত নই। আমি এতক্ষণ গুহার ভেতর ছিলাম, কই ইয়েতিকে তো দেখলাম না। আর যদি ইয়েতি আমাকে এখানে নিয়ে আসে, তবে সে আমাকে গুহার থেকে বেরোতে দেখেও কিছুই করল না। আর এই সব ভেবেই আমি ঠিক করলাম গুহার ভেতরেই আপাতত থাকা উচিত। যা হবার হবে। আর এখন তো গুহা থেকে বের হবার মুক্তিও দেখলাম, তাই তেমন বিপদ হলে না হয় পালানো যাবে। এই ঠান্ডার থেকে বাঁচার এখন একমাত্র জায়গা হলো ওই গুহার ভেতরটা। আর দেরি না করে আবার গুহার ভেতরে গিয়ে আমি ঢুকলাম। বেশ কিছুটা ভেতরে আসার পর ঠান্ডাটা কম লাগতে লাগলো। বেশি ভেতরে যাব না, এখান থেকে গুহার মুখ দেখতে পাওয়া যাচ্ছে। যদি বাইরে থেকে কেউ আসে তবে পরিষ্কার তাকে চোখে দেখতে পাবো। ঠান্ডা তো একটু কম লাগছে এখন, কিন্তু এরপর রাতে আগুন না থাকলে এখানে এমনভাবে থাকাটাও মুশকিল। রাতেও আমি ঠান্ডাতে জমে যাব। আর খাবার নেই, জল নেই, এভাবে কতক্ষণ বেঁচে থাকবো এই জনহীন শীতল এভারেস্টের প্রান্তে? কিছুই করার নেই। এখানে কোনো খাবার নেই, জলও নেই। বাইরে বরফ আছে, তা গলিয়ে জল পাওয়া যেতে পারে, কিন্তু গলাবো কোন উপায়? আগুন তো নেই। শরীর এখন অবসন্ন হয়ে পড়েছে। আমি পাথরের উপরই শয্যা নিলাম। আর বসে থাকতে পারছি না। শুয়ে শুয়েই চিন্তা করছি, আর কি আমি এখান থেকে ফিরতে পারবো আমার শহরে, আমার আমার মায়ের কাছে? আমার মা টেরই পেল না আমি তার কাছে হয়তো আর ফিরতেই পারবো না। এই এভারেস্টের নিচেই, এই গুহাতেই হয়তো হয়তো আমার সমাধি হয়ে যাবে। ক্লান্ত অবসন্ন হয়ে পড়ে আছি আমি গুহার পাথরে। আমার এখন উঠে বসার মতো শক্তিটুকুও নেই। কে যেন চিৎকার করছে মনে হলো। আমার তন্দ্রা মতো এসেছিল। আমি তার মধ্যেই আওয়াজটা শুনে চমকে উঠে পড়লাম। প্রথমে আমার মনে হলো আমি যেন কোনো স্বপ্ন দেখছি, এখানে কে চিৎকার করবে। কিন্তু আবার আওয়াজটা আমার কানে এলো। এই গুহাতে আরো কেউ আছে, ইয়েতি। গাটা কাঁটা দিয়ে উঠল আমার। আমার শরীরের ক্লান্ত ভাব নিয়েও আমি আর শুয়ে থাকতে পারলাম না। উঠে পড়লাম। ইয়েতি হলে পালাতে হবে এখান থেকে। আবার আওয়াজটা শুনলাম। আওয়াজটা এই গুহার ভেতর থেকেই আসছে। বিপদ। আমি উঠে তাড়াতাড়ি পাথরের উপর দিয়ে গুহার মুখের দিকে এগোতে লাগলাম। চিৎকারটা আবার হলো। এবার আমি যেতে যেতে থমকে দাঁড়ালাম। আরে, আওয়াজটা তো চেনা লাগছে। এই শর্ত অনেক পরিচিত আমার। এ তো রাজীবের চিৎকার। রাজীব এখানে এই গুহাতেই আছে। আমি অবাক হয়ে গেলাম। এতক্ষণ আমি আছি, কই একবারও তো ওর দেখাও পাইনি। আবার চিৎকার। এবার আর কোনো ভুল নেই, এই ইয়েতি নয়, এ হলো রাজীবের চিৎকার। কতদিন এই আওয়াজ শুনিনি আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা 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 রাজীবের স্বর। কিন্তু রাজীব চিৎকার করছে কেন? ওর কি কোনো বিপদ হলো?
এই কথা মনে আসতেই আমি এদিক থেকে চিৎকার শুরু করে দিলাম, রাজীব, রাজীব! আমার চিৎকার গুহার মধ্যে প্রতিধ্বনিত হয়ে মিলিয়ে যেতে লাগলো। ওপাশ থেকে আওয়াজ আসছে না এখন আর। আমি ভেতরের দিকে এগোতে লাগলাম রাজীবের নাম ধরে ডাকতে ডাকতে। বেশি যেতে হলো না, রাজীব দেখলাম ভেতর থেকে বেরিয়ে আসছে। আমি রাজীবকে দেখে ছুটে তার কাছে গেলাম। রাজীবও আমাকে দেখেছে। দুই বন্ধু একসাথে আবার মিলিত হওয়ার আনন্দে জড়িয়ে ধরলাম। সত্যি একটু আগে মনে হচ্ছিল আর কোনোদিনও হয়তো হয়তো রাজীবের সাথে দেখা হবে না। সে জানতেও পারল না আমি কোথায়। আর এখন ঈশ্বরই আবার দুই বন্ধুকে এই গুহাতেই মিলিয়ে দিল। বেশ কিছুক্ষণ পর আমরা ঠিক হলাম। আমি রাজীবকে বললাম, এই তুই এখানে কেমন করে এলি? রাজীবও আমাকে একই প্রশ্ন করল। তুই বা এখানে কি করে এলি? আমি রাজীবকে মাথায় আঘাতের থেকে এখনো পর্যন্ত যা যা হয়েছে সব বললাম। আমার সাথেও একই ঘটনা ঘটেছে। তোর দরজা খুলে আসতে দেরি হচ্ছে দেখে আমি ঘর থেকে বের হয়ে দরজার সামনে যাচ্ছি। এমন সময় কি আমার মাথায় সজোরে কিছু দিয়ে মারে। আমি ওখানেই জ্ঞান হারাই। আমি অবাক হয়ে বললাম, তারপর? আজ যখন জ্ঞান আসে তখন দেখি এই গুহাতে আমি পড়ে আছি। তারপর উঠে গুহা থেকে বেরোনোর পথ খুঁজতে থাকি, কিন্তু পাই না। শেষে চিৎকার করতে থাকি। আমার মনে হচ্ছিল যারা আমাদের এখানে তুলে এনেছে তারা আমার আওয়াজ শুনে ঠিক আসবে। আমার আর রাজীবের সাথে একই কাণ্ড করা হয়েছে। দুজনকেই কে বা কারা এই গুহাতে ফেলে রেখে গেছে মাথায় ডান্ডা মেরে অজ্ঞান করে। আমি রাজীবকে এভাবে গুহার মধ্যে পেয়ে যাব তা একটু আগেও আমি ভাবতে পারিনি, কিন্তু সত্যিই তাই হলো। রাজীবকে এই গুহার মধ্যেই আমি পেয়ে গেলাম। আমাদের দুজনকেই ওই বাড়িটার থেকে কারা যেন অজ্ঞান অবস্থায় তুলে নিয়ে এখানে ফেলে রেখেছে। কারা করেছে এই কাণ্ড? আমি রাজীবকে বললাম, আচ্ছা, তোর কি মনে হয় বলতো, কারা আমাদের মাথায় মেরে এরকম অজ্ঞান করেছে? জানি না, তবে আমার একজনকে সন্দেহ হয়। কাকে? কাকে তোর সন্দেহ হয়? বিনয় আর দর্জিকে। আমি রাজীবের এই কথা শুনে চমকে উঠলাম। আমি রাজীবকে বললাম, হ্যাঁ, এই কথা তুই কেন বলছিস? ওরা আমাদের মেরে এখানে ফেলে রেখে গেছে, ওরা কেন করবে এরকম? তা জানি না, তবে আমার ওদেরকেই সন্দেহ হয়। ওরা তখন কাঠ আনতে বের হয়, তারপর ফিরে এসে দরজায় ধাক্কা দিয়ে লুকিয়ে থাকে। আমরা বের হলেই পিছন থেকে হামলা চালায়। এসব কি বলছিস ভাই? মোটিভটা কি ওদের? ওরা কেনই বা শুধু শুধু আমাদেরকে মারবে? দেখ, মোটিভ ওদের আছে আমাদের মারার। তুই একটু ভাব, তাহলেই বুঝতে পারবি। না, ওরা কেন আমাদের উপর হামলা করলো? তার কোনো মোটিভ কিন্তু আমার মাথাতে আসছে না। তোর মনে আছে সেদিন আমাদের উপর প্রধান আর গ্রামবাসীরা খুব ক্ষেপে গেছিল? কেন মনে থাকবে না? দুদিন আগেই তো তা হয়েছে। তাতে কি হয়েছে? তাতেই তো অনেক কিছু হয়েছে। এরা ইয়েতিকে খুব ভয় পায়। আমাদের ওদের গ্রাম থেকে তাড়ানোর প্ল্যান করে ওরা। এমনি বলে তো তাড়ানো যাচ্ছিল না, তাই বিনয়দের দিয়ে আমাদেরকে তাড়ানোর প্ল্যান করে প্রধান আর তার দলবল। ওরা এতটা বিশ্বাসঘাতকতা করবে? আমাদেরকে কয়েকবার বাঁচালো, আর ওরাই এই কাজ করবে? ভালো করে ভেবে দেখ, আমাদের যতবার বাঁচিয়েছে তখন ওরাও বিপদে পড়েছিল একসাথে। আর এবার বিনয়রা গ্রামবাসীদের সাথে হাত মেলায়, আর ওরা এদের পূর্ব পরিচিত। তাই গ্রামবাসী আর প্রধানের কথা এরা কখনো ফেলতে পারে না। আমার কেমন যেন লাগছিল রাজীব যেসব যুক্তি দিচ্ছে তা একদম ভুলভাল নয়। যখন আমাদের উপর হামলা হয় তখন আমাদের বাড়ির সামনে কেউ আসতে পারত না, কারণ তুষারে সব ঢেকেছিল। বাইরের কেউ তো, এমনকি গ্রামের কেউ তখনও আসার সাহস দেখাতে পারত না। এক বিনয় আর দর্জি বেরিয়েছিল ওই পরিবেশে। ওরাই পারে ওই বরফের মধ্যে চলাফেরা করতে। তবে কি ওরাই আমাদের মাথায় মেরে অজ্ঞান করে এখানে ফেলে রেখে গেছে? শেরপাড়া এত নেমোখারাম তো হয় না। আবার রাজীবের বক্তব্যও ঠিক। আমি বললাম, এখন এখান থেকে ফিরবো কেমন করে সেটা বল। খিদে আর তৃষ্ণায় তো প্রাণ যায় যায় অবস্থা, আর এখানে রাত কাটানো এক প্রকার অসম্ভব। হ্যাঁ, সে তো অবশ্যই। জল তেষ্টার খিদে দুটোই তো পেয়েছে, কিন্তু এখান থেকে ফেরার তো কোনো উপায় নেই। একমাত্র উপায় হাঁটা। আমি রাজীবের কথাটা শুনে বললাম, হাঁটা অসম্ভব। কোন দিকে যাব? আর বাইরে এত ঠান্ডায় গেলে তো একেবারে জমে যাব। এখানে তাও একটু গরম আছে, কিন্তু বাইরে ঠান্ডার বরফ পড়ছে। কোনো মতেই আমরা ওর মধ্যে দিয়ে হাঁটতে পারবো না রে। উপায় নেই। এদিকে আমাদের দুইজনেরই শরীর আর সায় দিচ্ছে না।
ভিতরে এখন আগের মতো গরমটাও নেই, বেশ ঠান্ডাই লাগছে ভেতরে। এটা আরও বাড়বে। এরপর আগুন না জ্বালালে আমরা এই গুহাতেই ঠান্ডায় জমে যাব। খুবই মুশকিলে আমরা কি করব কিছুই বুঝতে পারছিলাম না। গুহার বাইরেটা এখান থেকে দেখা যাচ্ছে। বাইরে এখনো আলো আছে, তবে বেশিক্ষণ আর থাকবে না। এরপর অন্ধকার ঘনিয়ে আসবে, আর এখানে রাত মানে মৃত্যুর হাতছানি। আমি গুহার বাইরেটাই এখান থেকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। হঠাৎ আমি চমকে উঠলাম। মনে হলো দুজন লোক গুহার ভিতরে ঢুকলো। আমি থতমত খেয়ে গেলাম। চোখের ভুল মনে হলো, এক দৃষ্টিতে বাইরে দেখছিলাম তাই একই রকম যেন মনে হচ্ছে। এখানে কে আসবে? আমি একটু চোখটা মুছে ভালো করে তাকালাম। এখন কেউ নেই, সব ফাঁকা। বেশ কিছুক্ষণ তাকানোর পরেও কিছুই চোখে পড়ল না। আমার চোখেরই ভুল হবে হয়তো। হঠাৎ কাদের গলার আওয়াজ যেন কানে এলো। কারা যেন সামনের থেকে চিৎকার করছে। আমি রাজীবের দিকে তাকালাম। রাজীবও আওয়াজ শুনতে পেয়েছে। এখানে না শোনার কোনো মানে হয় না। চারিদিক নিঝুম, নিস্তব্ধ, শুধু বাতাসের শব্দ ছাড়া আর আমাদের কথা ছাড়া কোনো আওয়াজ নেই। তাই এই আওয়াজ দূর থেকেই শোনা যায়। আমি রাজীব দুজনেই তাই আওয়াজটা শুনতে পেয়েছি। আমি রাজীবকে বললাম, কারা এসেছে? এখানে আবার কারা এলো রে? তাই তো রে, ওরা আসেনি তো? আমরা বেঁচে আছি না মরে গেছি তা দেখতে। আবার আওয়াজটা শুনতে পেলাম, এবার অনেক সামনে। আর ওই আওয়াজ আসলে আমাদের নাম ধরে ডাকছে। আমি রাজীবের দিকে তাকালাম। দেখলাম রাজীবের মুখ সাদা হয়ে গেছে। সে খুব ভয় পেয়েছে, তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে। রাজীব ভয়ার্ত স্বরে বলল, বিনয়রা এসেছে, ওরা ডাকছে আমাদের। শিগগির পালাই চল। ওরা দেখতে এসেছে আমরা মরে গেছি কিনা। বেঁচে আছি দেখলে ওরা আমাদের এক্ষুনি মেরে ফেলবে। আমিও এবার আওয়াজটা কাদের তা বুঝতে পারলাম। এ হলো বিনয়দের গলা। তারা আমাদের নাম ধরে ডাকছে। ওরা আমাদের খোঁজে এসেছে। আমি উঠে ওদের ডাকতে গেলাম। রাজীব আমাকে বাধা দিল। কি করছিস? ডাকিস না, ওরা টের পেলে আমাদের মেরে ফেলবে। আমি রাজীবের কথা শুনে বললাম, এখান থেকে কোথায় পালাবি? গুহার বাইরে তো যেতে পারবো না, আর ভিতরে কত দূর যাব? আর আমরা তো মরেই গেছি প্রায়। ওরা এলে তাও নয় একটা বন্দোবস্ত হবে। আর তোর কথাই যদি সত্যি হয়, ওরা আমাদের মারতে এসেছে, তাতেও আমরা পালাতে পারবো না। আমাদের ওদের সাহায্য নিতেই হবে। ওরা আমাদের না পেয়ে চলে গেলে আমাদের আর বাঁচার উপায় থাকবে না। এখন আমাদের দরকার খাদ্য, জল আর ঠান্ডার থেকে বাঁচার জন্য কিছু একটা। এগুলোর কাছে কে শত্রু কে মিত্র বাকি সব নগণ্য। মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসগুলো এখন আমাদের কাছে নেই। তাই আর কিছু না ভেবে চল। আমি উঠে আওয়াজ দিলাম। ওদের নাম ধরে ডাকতে লাগলাম, বিনয়, দর্জি। কিছুক্ষণের মধ্যেই বিনয়রা আমাদের সামনে চলে এলো। রাজীব খুব ভয় পেয়ে পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। আমি লুকালাম না। আমার এখনও ওদের প্রতি এতটা অবিশ্বাস জন্মায়নি। ওরা আমাকে দেখে এক প্রকার ছুটেই আমার সামনে এলো। বিনয় বলল, স্যার, আপনাদের এখানে জীবিত দেখে আমাদের কি আনন্দই না হচ্ছে। কিন্তু কিন্তু আপনার বন্ধুটি কোথায়? সে তো এখানে নেই। আমি বললাম, আছে, এখানেই আছে। আমি রাজীবকে ডাক দিলাম। এই রাজীব, বেরিয়ে আয়। রাজীব আমার কথা শুনেও বের হচ্ছে না। তা দেখে আমি আবার বললাম, আরে ভয় নেই, বের হয়ে আয়, কিছু হবে না তোর। এবার পাথরের আড়াল থেকে বের হয়ে আমাদের কাছে আসলো। তবে দেখেই বোঝা যাচ্ছে ভয়ে ভয়েই আছে বিনয়ের জন্য। মুখ চোখে আতঙ্কের ছাপ স্পষ্ট। বিনয় আমাদের দিকে তাকিয়ে বলল, আপনাদের খুঁজে পেতে অনেক কষ্ট করতে হয়েছে আমাদের। তা আপনার বন্ধু কার ভয়ে ওরকম লুকিয়েছিল? আমি সত্য কথাটা না বলে বললাম, তোদের আওয়াজ শুনেও তো ভয় পেয়ে গেছিল। ওর মনে হচ্ছিল কেউ আমাদের মারতে আসছে, তাই ও লুকিয়ে পড়ে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তোমরা আমাদের কথা কার থেকে জানলে? আর আমরা এখানেই কিভাবে এলাম তাই বা টের পেলে কি করে? সব বলবো, তবে আগে আপনাদের খাবার ব্যবস্থা করুন। নিশ্চিত আপনারা না খেয়ে আছেন। আমি লক্ষ্য করলাম দর্জি এর মধ্যেই কাঠ ফেলে আগুন জ্বালিয়ে ফেলেছে। ওরা কাঠ সঙ্গে করেই নিয়ে এসেছে। তা দিয়েই আগুন জ্বালানো হলো। খিদে তো আমাদের খুব পেয়েছে, তবে আগে জল চাই। বিনয়কে বললাম, জল দাও আগে, আমাদের আমাদের গলা একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে।
বিনয় তার কাঁধে ঝোলানো ফ্ল্যাক্সের থেকে আমাদের জল দিল। এখানে এমনি জল খাওয়া যাবে না, একে তো খুব ঠান্ডা সেই জল, আর দুই, কিছুক্ষণের মধ্যেই সেই জল বরফে পরিণত হতে শুরু করবে, তাই ফ্লাক্সের গরম জলই খেতে হবে আমাদের। আমি আর রাজীব তাই খেলাম। এতক্ষণে একটু ঠিক হলো। বিনয় এরপর আমাদের আরেকটা ফ্লাক্সের ঢাকনা খুলে গরম চমড়ি গাইয়ের দুধ দিল খেতে, আর বলল, এটা খেয়ে নিন, শরীর গরম হবে আর বল ফিরে পাবেন। আমরা খেলাম সেই দুধ। দুধে কেমন একটা আঁশটে গন্ধ, তবে এখন এই সব কোনো বাধা নয়। যা খিদে আর তৃষ্ণা পেয়েছে আমাদের। আগুনের তাপে চমড়ি গাইয়ের দুধ খেয়ে আমাদের শরীর এখন অনেকটা ঠিক হলো। ভিতরটা এখন বেশ গরম হয়েছে শরীরের। এবার আমি বললাম, বিনয়, সব ব্যাপারটা আমাদের একটু খুলে বলো তো। কে আমাদের এখানে ফেলে দিয়ে গেছে মাথায় আঘাত করে? আর তোমরা কি করে জানলে এসব? আর আমাদের খুঁজতে এলেই বা কি করে? এবার বিনয় আমাদের সব বলতে শুরু করলো। আপনাদের ঘরের মধ্যে পিছন থেকে মেরেছে গ্রামবাসীরা। প্রধান তার কিছু লোককে আপনাদের ওখানে পাঠায়, আপনাদের মেরে গ্রাম থেকে দূরে কোথাও সরিয়ে দেওয়ার জন্য। আমি বিনয়ের কথা শুনে বললাম, কেন ওরা এরকমটা করলো কেন? ইয়েতির ভয়ে। আপনাকে সেদিনই বলেছি, ওরা একদম নিরীহ আর ভীতু। ওরা ইয়েতিকে দারুণ ভয় পায়। ওদের মনে বদ্ধ ধারণা জন্মেছে যে আপনারা গ্রামে থাকলে ইয়েতি তাদের গ্রামে আক্রমণ চালাবে। সেই জন্য তারা আপনাদেরকে গাঁ থেকে সরানোর বন্দোবস্ত করেছে। তোমরা কি করে সব জানলে? আমরা ওই গাঁয়ের ওপর দিয়ে কতবার এভারেস্টের দিকে গেছি। ওদের সবার সাথে আমাদের ভালো খাতির পরিচয় রয়েছে। তা সেদিন আমরা কাঠ নিয়ে ঘরে ফিরে দেখি আপনারা কেউ নেই। আমরা খুব অবাক হই। বিনয় একটু থামল। দর্জি একটা পাত্রে বরফ নিয়ে তা আগুনের উপর রেখে জল বের করল। আমাদেরকে সেই জল দিল খেতে। আমাদের এখনও পুরো তৃষ্ণা নিবারণ হয়নি, তাই এই জলটা আমরা তাড়াতাড়ি খেলাম। জল খাওয়ার পর বিনয় আবার বলতে শুরু করলো, আমি আর দর্জি ঘরের ভেতর সবখানে খোঁজাখুঁজি করতে থাকি, আপনাদের নাম ধরে ডাকতে থাকি, কিন্তু কোনো হদিশ পাই না। বাইরে কিভাবে আপনারা যাবেন এই ঠান্ডা আর তুষারপাতে তা আমাদের মাথাতেই ঢুকছিল না। তাও আমরা ঘরের বাইরে গিয়ে খোঁজাখুঁজি চালাতে থাকি, কিন্তু কোথাও আপনাদের কোনো চিহ্ন পাই না। আমি বললাম, পাবে কি করে? আমরা তো দরজা ধাক্কানোর শব্দ শুনে ভাবি তোমরা ফিরে এসেছো, তাই তো আমরা দরজা খুলতে চাই, আর তখনই আমাদের মাথায় কে যেন সজোরে একটা আঘাত হানে। এরপর রাজীবের সাথেও একই কাণ্ড ঘটায়। আমাদের যখন জ্ঞান আসে তখন আমরা এখানে। তখনই আমাদের খটকা লাগে। আপনাদের পক্ষে ওই ঘর ছেড়ে দূরে যাওয়া অসম্ভব। অন্য কিছু ঘটেছে এটা আমাদের মনে হচ্ছে। এমন সময় একজন গ্রামবাসী আমাদের ঘরের সামনে এসে উপস্থিত হয়। আমি তাকে ভালো করে চিনি, সে আমার বন্ধু বলা চলে। সে ওই গাঁয়েই থাকে। সেই সব কথা জানায় আমাদের। গাঁয়ের লোকেরাই আপনাদের এখান থেকে দূরে পাহাড়ের কুয়াতে সরিয়ে দিয়েছে। আমি আর রাজীব সব শুনলাম। রাজীব যে কতটা ভুল ছিল তা এবার ও বুঝতে পারল। এরা কোনোদিনও বেইমানি করে না। ওর ধারণা যে কতটা ভুল ছিল তা এখন প্রমাণিত হলো। আজ যদি ওরা আমাদের না খুঁজে পেত তবে এখানেই আমাদের মৃত্যু ঘটত। আমি বিনয়কে বললাম, এবার এবার আমাদের কি হবে? ওই গাঁয়ে তো আমাদের আর ঢুকতে দেবে না। তবে উপায় এখন একটাই আছে, যে করে হোক নিচে নেমে লোকালয়ে যাওয়া আর সেখান থেকে ফোন করে সব বন্দোবস্ত করা। আমি কথাটা শুনে বললাম, আমরা কি পারবো অত দুর্গম পথ অতিক্রম করতে? আপনারা পারবেন না। নিচের ওই পথ খুবই কঠিন আর দুর্গম। আপনাদের যাওয়ার কথাও বলছি না। দর্জি যাবে নিচে, ওর কোনো সমস্যা হবে না। আগেও ও এরকম অনেকবার গেছে। ও একা যাবে, আর আমরা কি করব? কতদিন লাগবে ওর নিচে পৌঁছতে? 2-3 দিন তো লেগেই যাবে। রাতে তাঁবুতে থাকবে আর দিনে নিচে নামবে। এই করে ও লোকালয়ে পৌঁছে যাবে। ওকে নিয়ে চিন্তা করতে হবে না, ও ঠিক চলে যাবে। আচ্ছা, সে তো নয় বুঝলাম, কিন্তু আমরা কিভাবে থাকবো এই কয়দিন? আমাদের এই গুহাতেই থাকতে হবে। আমি গ্রামে গিয়ে আমার বন্ধুদের কাছ থেকে কাঠ খাদ্যের ব্যবস্থা করে আসব। ও ঠিক সময় মতো সব নিয়ে আসবে। আর ওই ঘরে তো সব রসদ পড়ে আছে, ওগুলোও নিয়ে আসতে হবে। আচ্ছা, প্রধান যদি টের পায় তবে? টের পেলেও কিছু বলবে না। ওরা চায় আমরা যেন ওই গ্রামে না ঢুকি। বাইরে আমরা কি করছি তা ওরা পাত্তাও দেবে না।
ওদের গ্রামের থেকে খাবার কাঠ সব দেবে আমাদের, বাধা দেবে না কেউ? একটু যদি দেয় আমি ওদের সব বুঝিয়ে বলবো। 2-3 দিনের মধ্যেই আমরা এখান থেকে চলে যাব, আর এই 2-3 দিন আমরা এই গুহাতেই থাকবো। ওদের গায়ের ত্রিসীমানায় আমরা আসবো না। এ কথা বললে আশা করি ওরা আর আপত্তি জানাবে না। এরপর তাই ঠিক হলো। আজ আর যাওয়া যাবে না, তাই কাল ভোরেই দর্জি রওনা দেবে। এর মধ্যে যদি আবহাওয়া খারাপ হয় তাহলে আরও দেরি হবে পৌঁছাতে। আর আমরা এই গুহাতেই আস্তানা কাটব যতদিন না দর্জি হেলিকপ্টার নিয়ে ফিরে আসছে এখানে। এই গুহার মধ্যেই আমি, রাজীব আর বিনয় আপাতত থাকব যতদিন না দর্জি নিচে লোকালয়ে গিয়ে ফোন করে সব ব্যবস্থা না করছেন। বাইরে এখন রাত ঘনিয়ে এসেছে। আমাদের গুহার ভেতর আগুন জ্বলছে গনগন করে। তার চারিদিকে আমরা ঘিরে বসে আছি। কাল বিনয় আমরা যে বাড়িটায় ছিলাম সেখান থেকে সব জিনিস এখানে নিয়ে আসবে, রসদ, গরম সব জামা কাপড়, সব কিছু। গুহার মুখটা বন্ধ করা যায় না। এর ফলে ওই ফাঁকা মুখ দিয়ে বাইরের বরফ ঠান্ডা হাওয়া ভেতরে প্রবেশ করছে সমানে। এতে খুব অসুবিধা হচ্ছে। আগুনের সামনে না থাকলেই তীব্র শীত অনুভূত হবে, একদম জমে যেতে হবে। আমি বিনয়কে বললাম, এটা কোন জায়গা বলো তো বিনয়? আমরা ওই গায়ের থেকে কত দূরে আছি? গায়ের উপরে নাকি নিচে আছি সেটাও তো বুঝতে পারছি না। এটা গাঁয়ের থেকে একটু দূরেই, আর আমরা গাঁয়ের থেকে উপরে আছি এখন। শুনে আমার আর রাজীবের মনটা অনেকটা খারাপ হয়ে গেল। আরও ঠান্ডার মধ্যে আমরা এখন বাস করছি। এখান থেকে যে কবে আবার নিজের বাড়িতে ফিরতে পারবো কে জানে। রাত অনেক হয়েছে, বাইরে বোধহয় এখন তুষারপাত হচ্ছে। চারিদিক নিস্তব্ধ। এই নিস্তব্ধতা আমাদেরকে গ্রাস করছে এখন। এত নির্জন নিস্তব্ধ আমরা আগে কোনোদিনও দেখিনি। প্রথম প্রথম ভালো লাগলেও এখন আর এই নিস্তব্ধতা আমাদের ভালো লাগছে না। কোনো কোলাহল নেই, কোনো মানুষ নেই আমরা ছাড়া। কি রোজ ভালো লাগে। খাবার তৈরি হয়ে গিয়েছে, আমরা তা খেতে লাগলাম। তাড়াতাড়ি শুতে হবে, কাল সকাল থেকে অনেক কাজ আছে। বিনয়রা চমড়ি গায়ের লোম দিয়ে বানানো কম্বল নিয়ে এসেছে, তার নিচে পেতে আর সবাই একটা করে কম্বল জড়িয়ে আগুনের পাশেই শুয়ে পড়লাম। আগুন থেকে বেশি দূরে শোয়ার উপায় নেই, ঠান্ডাতে জমে যাব তাহলে। ঠান্ডা তাও লাগছে। কম্বলের ভেতরে মুখ ঢুকিয়ে শুয়ে আছি, সামনে আগুনও জ্বলছে, কিন্তু তাও ঠান্ডা কমছে না। বাইরের ওই খোলা গুহার মুখের থেকে ঠান্ডা হাওয়া গুহাতে ঢুকছে সমানে, এই জন্যে এই ঠান্ডা লাগছে। শুয়ে শুয়ে আমি ভাবছি, আমরা আসার পর থেকেই গ্রামবাসীরা প্রধান কত সুন্দর করে আমাদের সাথে ব্যবহার করছিল। আমরা ভাবতেই পারিনি তখন যে এরাই আমাদেরকে এইভাবে মৃত্যুর মুখে ফেলে দিয়ে চলে যাবে। কিন্তু তাই হয়। ইয়েতির পায়ের ছাপের কথা শুনেই ওরা আমাদের উপর সন্দেহ করতে থাকে। আমাদের ওরা কিছুতেই ওদের গ্রামে রাখতে দিতে চাইছিল না। আমাদেরকে এই গুহাতে ফেলে চলে গেল ওরা। তবে আজ যদি বিনয়রা না খুঁজতে আসতো তবে আমাদের মৃত্যু নিশ্চিত ছিল। রাজীব মিছিমিছি ওদেরকে দোষী সাব্যস্ত করছিল। ওরা উল্টে আমাদেরকে আজ যেন বাঁচালো। এখন দর্জিকাল রওনা দিয়ে ভালোই ভালোই হেলিকপ্টারটা নিয়ে এলেই আমরা ফিরতে পারবো। এখন আমারও বারবার বাড়ির কথা মনে পড়ছে, আর এখানে একদম থাকতে ইচ্ছে করছে না। বেশ ভয়ও করছে এখন, মৃত্যু ভয়। আমি এইসব চিন্তা করতে করতে কখন যেই ঠান্ডার মধ্যে ঘুম চলে এলো তা বুঝতেই পারলাম না। কম্বলের ভেতর এই শীতল রাতেই আমি ঘুমের দেশে পাড়ি দিলাম। নিস্তব্ধ রাত খান খান হয়ে গেল, সমস্ত নিস্তব্ধতা ভেঙে চুরমার করে দিল। আমি তখন কম্বলের ভিতর গভীর ঘুমে আচ্ছন্ন। রাত যে কখন হয়েছে তা খেয়ালই নেই। এখানে এমনিতেই দীর্ঘ রাত, তাই শীতল রাতের কত সময় তা খেয়াল থাকে না। শব্দটা এত জোরে ছিল যে আমাদের ওই শীতের মধ্যে কম্বলের ভেতর থেকে বের হতে হলো। এমনিতেই এখানে একটা সূঁচ পড়লেও তার শব্দ কানে আসবে, এতটা নিস্তব্ধ পরিবেশ এখানে। তাই এই আওয়াজ মনে হলো আরও জোরে হচ্ছে সাধারণ অবস্থার থেকে। বিনয়, দর্জি সবাই উঠে পড়েছে, রাজীবও তার বিছানা থেকে উঠে পড়েছে। আমি বিনয়ের দিকে তাকালাম, দেখলাম এই আগুনের আলোতেও
ভয়ার্ত মুখ করে গুহার মুখের দিকে তাকিয়ে আছে। বিনয় আর দর্জি দুজনে ফর্সা আর লাল টকটকে চেহারা। পাহাড়ের এই ঠান্ডার পরিবেশে যারাই থাকে তাদের অধিকাংশই গায়ের রং সাদা আর লাল টকটকে হয়। এখন দেখলাম ওদের ওই লাল টকটকে মুখটা একদম ফ্যাকাশে হয়ে গেছে। মনে হচ্ছে ব্লটিং পেপার দিয়ে ওদের মুখের রক্ত যেন কেউ শুষে নিয়েছে। আমি ওদের সাথে বেশ কিছুদিন ধরেই আছি, ওদের কিন্তু একবারও ঘাবড়ে যেতে দেখিনি। আমার আর রাজীবের এই এভারেস্টে বল ভরসা এরাই। আজ প্রথম আমি ওদেরকে এতটা আতঙ্কিত হতে দেখলাম। আমি বিনয়কে জিজ্ঞেস করলাম, কিসের আওয়াজ? তোমরা তো ভয় পাচ্ছ কেন? আমার প্রশ্নের উত্তর দিল না বিনয়। সে চুপ করে কিরকম উগ্রীব নয়নে গুহার প্রবেশ পথের দিকে চেয়ে রইল। আমি আবার বিনয়কে জিজ্ঞেস করলাম, বিনয়, কিছু বলো, কিসের আওয়াজ ওটা? আবার আবার হিমাবাহ বলছে নাকি? না, হিমবাহ বলছে না, এ হলো তার আওয়াজ, যা এর আগে আমি একবার শুনেছিলাম। এবার আমার সেদিনের বিনয় আর দর্জির কথাগুলো মনে পড়ল। এভারেস্টের লাস্ট ক্যাম্পে সেই রাতের আওয়াজটার কথা যা শুনেছিল ওরা। ইয়েতির আওয়াজ। এখানে ইয়েতি এসেছে। আমার বুক এখন ধরাস ধরাস করে শব্দ করছে। মনে হচ্ছে হৃৎপিণ্ডটা মুখ থেকে বেরিয়ে আসবে, এতটা জোরে সে লাফাচ্ছে। রাজীব ভয় চেঁচিয়ে উঠল, কি বলছো তোমরা? এখানে ইয়েতি এসেছে? অসম্ভব। ইয়েতি না অন্য কিছু তা আমি জানি না, তবে কেউ তো আসছে। এত জোরে আওয়াজ হলো দেখলেন না? হিমবাহ বা তুষারপাতেরও তো শব্দ হতে পারে। এখানে এত নিঝুম যে যে কোনো আওয়াজই জোরে মনে হয়। না সাহেব, এটা কোনো হিমবাহ ভাঙার বা পাহাড়ের সাধারণ আওয়াজ নয়। এসব আওয়াজ আমরা ভালো করে চিনি। এই আওয়াজের আগে আমি একবারই শুনেছি, আজ আবার শুনলাম। গায়ে কাঁটা দিয়ে উঠল আমার। গুহার ভেতরে আমরা, বাইরে ইয়েতি। গুহার প্রবেশদ্বার খোলা, যে কোনো মুহূর্তে সে আক্রমণ করতে পারে। আবার সেই আওয়াজ শোনা গেল, কিরকম একটা আর্তনাদের মতো। শুনলে গায়ের রক্ত একেবারে হিম হয়ে যায়। এরকম আওয়াজ এই জীবনে প্রথম শুনলাম। পৃথিবীর কোনো আওয়াজের সাথে এর মিল নেই। আমার শরীর দিয়ে হিম স্রোত বয়ে গেল। বিনয় দর্জিকে বলল, আগুনে আরো কাঠ দাও। আগুনের জন্য ও ভয়ে ভিতরে আসছে না। মানুষ ছাড়া সব জন্তু জানোয়ার আগুনকে ভয় পায়। আরো কাঠ দাও। কথাটা একদমই ঠিক। মানুষই খালি আগুনের ব্যবহার প্রণালী জানে, আর কোনো প্রাণী তা জানে না। তাই সবাই আগুনকে ভয় পায়। দর্জি আরও কাঠ আগুনের মধ্যে ফেলল। এতে আগুন গনগন করে জ্বলে উঠল। বাইরে একটা গোয়ানির মতো আওয়াজ হতে লাগলো। তারপর পরিষ্কার বোঝা গেল জন্তুটা ওরকম গোঙাতে গোঙাতে গুহার থেকে দূরে চলে যেতে লাগলো। একটু বাদেই আর ওই আওয়াজ শোনা গেল না। আমরা আরও কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। তারপর বিনয় প্রথম মুখ খুলল, মনে হয় চলে গেছে। আজ আমাদের এই আগুনই বাঁচালো। বিনয়ের কথা শুনে আমাদের ভয় ভাবটা কিছুটা দূর হলো। আমরা নড়ে চড়ে বসলাম। রাত শেষ হতে আর বেশি দেরি নেই, আর ঘুম আসবে না। আমরা আগুনের চারপাশেই বসে রইলাম। একটু আগে যে অমানসিক আওয়াজটা শুনলাম তার রেশ চিরকাল থেকে যাবে। এবার আমরা কি করব? এখানে থাকলে তো মরতে হবে। আজ সে গুহার ভিতরে ঢুকতে পারিনি, কিন্তু আগামীকাল রাতে যদি আসে আর গুহার ভেতর প্রবেশ করে তবে? রাজীব একই কথা বলল, আমাদের এখানে থাকলে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমরা পালাই এখান থেকে। আমি বললাম, চাবিটা কোথায়? গ্রামে তো ঢুকতে দেবে না। আর নিচে যে নামবো তাও আমরা পারবো না। এই গুহার বাইরে বরফ আর ঠান্ডাতে একেবারে জমে মরে যাব। তাই বলে এই গুহার ভিতর থেকে ইয়েতির হাতে মরবো? আমাদের এখন শাঁখের করাতের মতো অবস্থা। বাইরেও বিপদ, ঘরেও বিপদ, কোনো দিকই ঠিক নেই। তবে গুহার মধ্যে বিপদের পরিমাণ কম। ইয়েতি আগুনকে ভয় পায় তা বোঝা গেল। সারা রাত আগুন জ্বলবে, সেই গুহার ভেতরে ঢোকার সাহস দেখাতে পারবে না। আর আমরা গুহা ছেড়ে পালাতে গেলে পথেই মারা যাব। আমরা অভিযাত্রী তো নই যে ট্রেনিং নেওয়া আছে। এই পাহাড় পার করে হেঁটে আমাদের পক্ষে যাওয়া একেবারে অসম্ভব। আমাদের বলতে আমি আর রাজীবের কথা বলছি। বিনয় আর দর্জির কোনো সমস্যা হবে না এই পাহাড়ে হাঁটতে। বিনয়ও দেখলাম
আমার মনের কথাতেই সায় দিল। সে বলল, এখানে যদি আগুন চলে তবে কোনো হিংস্র জন্তুই প্রবেশের সাহস দেখাতে পারবে না। বাইরে তো তা হবে না। এই ঠান্ডাতে কতক্ষণই হাঁটতে পারবে? আর আমাদের কাছে সেই রকম ক্যাম্প খাটানোর উপকরণও নেই যা এভারেস্টের অভিযানের সময় নিয়ে আসা হয়। দেখতে দেখতে বাইরের আকাশ ফর্সা হতে শুরু করলো। তার মানে সকাল হচ্ছে। আমাদের জন্য আগুনের ধারে চা তৈরি করতে গেল দর্জি। আমরা চা খেয়ে কাজে নেমে পড়ব। দর্জি আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচে নামবে। বিনয় আর আমরা যাব আমাদের আস্তানা থেকে জিনিসপত্রগুলো আনতে। ঠান্ডার মধ্যে চাটা খেতে দারুণ লাগলো। আমরা চা আর বিস্কুট খেলাম। বিনয়রা কাল যা কিছু সঙ্গে করে এনেছিল তা প্রায় শেষের পথে। আমাদের দুপুরের খাবারের পর যদি রসদ না আনি তবে অনাহারে থাকতে হবে। তাই আমাদের বাড়িটার উদ্দেশ্যে রওনা হতেই লাগবে। আমরা দেরি না করে গুহার বাইরে চলে এলাম। আজ আকাশে সূর্য উঠেছে, তাতে ঠান্ডাটা একটু কমেছে আর ঝলমল করছে চারিদিক। দূরে এভারেস্টের চূড়াটা দেখা যাচ্ছে, আরও অনেক চূড়া দেখা যাচ্ছে। চূড়ার উপর বরফের মধ্যে সূর্যের আলো পড়ে সোনালি আভা ছড়িয়ে পড়েছে। এক কথায় অসাধারণ অপূর্ব প্রাকৃতিক দৃশ্য। চোখ ফেরানো যায় না এই দৃশ্য দেখলে। আমাদের এখন দৃশ্য দেখার সময় নেই, আমাদের যেতে হবে তাড়াতাড়ি। বরফ একটু একটু গলা শুরু করে দিয়েছে, এতে হাঁটতে সমস্যা হবে বেশ। আমরা ধীরে ধীরে বরফের উপর দিয়ে হাঁটা শুরু করলাম। বিনয় আর দর্জি আগে আগে চলেছে বরফের উপর গাইতে ফেলে। আমরা ওদের পদচিহ্ন অনুসরণ করে এগোচ্ছি। হঠাৎ বিনয় থমকে দাঁড়ালো। তারপর দর্জিকে আঙুল দিয়ে একদিকে নির্দেশ করে কি যেন ওদের ভাষায় বলতে লাগলো। বিনয়দের দাঁড়িয়ে পড়তে দেখে আমরাও দাঁড়িয়ে পড়লাম। কি ব্যাপার, ওরা কি বলছে ওদের নিজেদের মধ্যে? আমরা ওদের সামনে চলে এসেছি। আমি বিনয়কে জিজ্ঞেস করলাম, কি হলো, হঠাৎ এরকম দাঁড়িয়ে পড়লে কেন? বিনয় আমার দিকে চেয়ে বলল, বরফের ওপর তাকিয়ে দেখুন। আমি বিনয়ের কথা মতো সামনের বরফের দিকে নজর দিলাম। এখন সূর্যের আলোতে বরফ গলছে আর নরম হয়ে গেছে, আর তার উপর পায়ের ছাপ। সেই দিন যে ছাপ দেখেছিলাম একদম সেই রকম। আমি রাজীব দুজনেই দেখলাম পায়ের ছাপটা। আমরা ছাপের সামনে গেলাম। এবার আর আগের বারের মতোই একটাই পায়ের ছাপ পড়েনি, কিছুটা আগে আরও একটা ছাপ। তার মানে কাল সত্যিই ইয়েতি এখানে এসেছিল, তার প্রমাণ এই পায়ের ছাপ। এবার আমার আর রাজীবের ভয় হতে লাগলো, এক অজানা আতঙ্কে। মনে হচ্ছে এই সুন্দর প্রাকৃতিক পরিবেশের আড়ালে কেউ আমাদের নজর রাখছে, আমরা তার শিকার। রাজীব খুব ভয় পেয়েছে, আমাদের সাথে আর এগোতে চাইল না সে। তাকে বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু সব বৃথা প্রচেষ্টা। শেষে রাজীব গুহার ভিতর ফিরে গেল। সে এক মুহূর্ত আর গুহার বাইরে থাকতে চায় না। আমি বিনয় আর দর্জি এগোতে লাগলাম বাড়ির দিকে। রসদ তো আনতেই হবে, নইলে তো মরণ নিশ্চিত। পায়ের ছাপ বেশি দূর কিন্তু যায়নি। কয়েকটা পাওয়ার পরই সে বরফের মধ্যে অদৃশ্য হয়ে গেছে। বরফ এখন গলছে, তার জন্যেই ইয়েতি মিলিয়ে গেছে। আমি বিনয় আর দর্জিকে বললাম, ইয়েতির পায়ের ছাপ অনুসরণ করা যায় না কেন বলো তো? সে যদি বরফের উপর চলাচল করে তাহলে তো তার পায়ের ছাপ পুরো পড়ে থাকার কথা, কিন্তু কোনোবারই একটা দুটো পায়ের ছাপ দেখার পর আর তো কিছুই দেখা যাচ্ছে না কেন? এই ঘটনা সব সময় ঘটছে। ইয়েতির পায়ের ছাপ দেখেছে অনেকেই, কিন্তু তার ছাপ কেউ অনুসরণ করতে পারেনি। এরকমই হয়, একটা দুটো বরফের মধ্যে ছাপের পরই হঠাৎ তা মিলিয়ে যায়। এই জন্যই তো ইয়েতির আরেক নাম অদৃশ্য মানব। কেউ আজ অব্দি তাকে দেখেনি সরাসরি। বরফের আড়ালে এক পলক দেখার পরেই হঠাৎ সে মিলিয়ে যায়। এটা জানি। এই নেপাল, তিব্বত, হিমালয়ের এই অংশে ইয়েতি নিয়ে অনেক গল্প প্রচলিত আছে। কি জানি কি ছিল কাল ওটা। চলুন আর দেরি করে লাভ নেই। আমরা এবার বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে এগোতে লাগলাম। এখন সূর্যের তাপে বরফ ভেঙে পড়ছে, এতে আমাদের পা হাঁটু অবধি বরফের ভিতর ঢুকে যাচ্ছে। এতে আরও ঠান্ডা লাগছে আমার।
গামবুটের ফাঁক দিয়ে বরফ ভিতরে ঢুকে মোজা ভিজিয়ে দিয়েছে। তার ফলে পা জমে বরফ হয়ে গেছে। খুব শীঘ্রই ওই বাড়িতে গিয়ে পা আগুনের সামনে সেঁকে গরম না করলে পাটা আমি চিরতরে হারাবো। তাই এখন তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করছি, কিন্তু তাড়াতাড়ি যাওয়ার উপায়ও নেই। এই ঝুরঝুরে বরফের ওপর দিয়ে জোরে হাঁটতে গেলে আরও বরফের ভিতর যেন ঢুকে যাচ্ছি। অবশেষে আমরা বাড়িটায় পৌঁছালাম। তাড়াতাড়ি ভিতরে ঢুকে আগে কাঠ দিয়ে আগুন জ্বালানো হলো। আমরা সবাই গামবুট খুলে দেখলাম মোজা আর খোলা যাচ্ছে না। পা একদম অবশ হয়ে গেছে, কোনো রক্ত চলাচলও করছে না পাতে। বিনয় আমাদেরকে বলল, মোজা খোলার এখন চেষ্টাও করবেন না, ওটা আপনার পায়ে সেঁটে গেছে। আপনি আগুনের সামনে পা দুটো রাখুন, ধীরে ধীরে পা গরম হলে রক্ত চলাচল স্বাভাবিক হবে, তখন মোজাটা খুলতে পারবেন। পায়ের অবস্থা আমার খুব খারাপ, একদম জমে রয়েছে পা। বরফের মধ্যে পা এতক্ষণ ছিল, তার ফলে পা ঠান্ডা আর বরফের টুকরো গামবুটের ভিতরে ঢুকে পায়ের অবস্থা খুব খারাপ করে দিয়েছে। আগুনের তাপে পায়ের মোজার বরফগুলো গলে একেবারে জল হয়ে গেল। ধীরে ধীরে পাটা ঠিক হতে শুরু করে দিয়েছে। এখন পাতে রক্ত চলাচল স্বাভাবিক হচ্ছে। আরও কিছুটা সময় পর পা স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে আমরা আর সময় নষ্ট করলাম না। এমনিতেই অনেকটা সময় চলে গেছে। দর্জি এখান থেকেই আমাদের ছেড়ে নিচে নামবে লোকালয়ের উদ্দেশ্যে। সব জিনিস তুলে নিলাম ঘর থেকে। দুজনের পিঠে সব রসদ ভাগাভাগি করে বাঁধলাম। পিঠের উপর আমার বেশ ভার হয়ে গেল। এত ভার কি আমি আদতে বহন করে গুহার দিকে যেতে পারবো? বিনয়ও সেই কথাটা বলল। আপনি এত জিনিস নিয়ে গুহার দিকে যেতে পারবেন, নাকি দর্জি গুহাতে জিনিস পৌঁছে তারপর রওনা দেবে? এতে অনেক দেরি হয়ে যাবে, আমি বললাম। না না, পারবো আমি, একটু কষ্ট করতে হবে, দরকার নেই। দর্জির দেরি হয়ে যাবে, ও যাক। তাই হলো। আমরা ঘরের থেকে বাইরে বের হলাম। দর্জি আমাদের সাথে করমর্দন করে বিদায় জানালো। আমি দর্জিকে বললাম, তাড়াতাড়ি ফিরে এসো ভাই, আর হেলিকপ্টারটা নিয়ে এসো। আমরা এই কয়দিন মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে থাকার চেষ্টা করব। চেষ্টা তো করবই যত শীঘ্র ফিরে আসার, কিন্তু আবহাওয়ার কথা তো আর বলা যায় না, বিগড়লেই বিপদ। আর কথা বাড়ালাম না, অনেক দেরি হয়ে গেছে। অন্ধকার নামার আগেই দর্জিকে কোনো এক নিরাপদ স্থানে ক্যাম্প করে থাকতে হবে। দর্জি বরফের উপর দিয়ে আমাদের উদ্দেশ্যে হাত নেড়ে হাঁটা শুরু করলো। ধীরে ধীরে সে পাহাড়ের আড়ালে চলে গেল। তাকে আর দেখা গেল না। বিনয় আর আমি তার যাওয়া দেখছিলাম এতক্ষণ। এবার বিনয় আমাকে বলল, চলুন তাহলে যাওয়া যাক। আমরা বরফের উপর দিয়ে গুহার দিকে হাঁটা দিলাম। তখন বলেছিলাম বটে যে পিঠে এত জিনিস নিয়ে হাঁটতে পারবো, কিন্তু এখন বুঝলাম কি কষ্টদায়ক এটা। বিনয়ের অভ্যাস আছে, ওর কোনো সমস্যাই হচ্ছে না, ও দিব্যি এগোচ্ছে। পিঠে এত জিনিস বেঁধে নিয়েও ওর কোনো সমস্যাই হচ্ছে না। দম বেরিয়ে যাচ্ছে আমার। এত ভার নিয়ে চড়ার কোনো অভিজ্ঞতাই আমার নেই। গুহা অবধি যেতে পারবো তো? একটু একটু বিশ্রাম নিলে হয় না? বিনয় আগে চলে গেছে, আমি অনেকটা পিছিয়ে। আমি বিনয়কে চেঁচিয়ে ডাক দিলাম। বিনয় পিছন ফিরে আমার দিকে চাইল, তারপর আমার কাছে চলে এলো। আমার কাছে এলে আমি বিনয়কে বললাম, একটু একটু বিশ্রাম নিলে হয় না? বিনয়ও বুঝতে পারলো আমার অবস্থা, তাই একটা পাথরের উপরে আমরা বসলাম। খুব হাঁপাচ্ছি আমি, এমনিতেই এখানে অক্সিজেন লেভেল কম, তার উপর এত ভার পিঠে নিয়ে হাঁটছি। উফ, শরীর একদম সায় দিচ্ছে না আমার। বিনয় আমার পিঠের বোঝাটা খুলে তার থেকে কিছু জিনিস বের করে নিজের পিঠের বোঝার মধ্যে ঢোকালো। এতে আমার বোঝাটা একটু হালকা হলো। এবার আর আগের মতো অত সমস্যা হচ্ছে না। বিনয় আমার পিঠের থেকে কিছুটা ওজন কমিয়ে নিজের পিঠের ওজন বাড়িয়ে দিয়েছে। এতে আমি অনেকটা হালকা হয়ে হাঁটতে পারছি। বিনয়কে দেখে আমি বেশ অবাক হয়ে যাই। ও পিঠে আরও ওজন বাড়িয়ে নিয়েও দিব্যি হাঁটছে, এক ফোঁটা হাঁপাচ্ছে পর্যন্ত না। উল্টে আমি পিঠে ওর থেকে কম ওজন বহন করেও হাঁটতে পারছি না। একটুতেই আমার হাঁপ ধরে পড়ছে শরীরে। ওদের এই পাহাড়ে কোনো সমস্যাতেই পড়তে হয় না। ওরা এই প্রতিকূল পরিবেশের সাথে থেকে থেকে নিজেদেরকে খাপ খাইয়ে নিয়েছে সুন্দরভাবে।
আমরা গুহার সামনে চলে এসেছি প্রায়। দূর থেকে আমাদের গুহার মুখটা দেখতে পাচ্ছি এখন। এতটা পথ আসার পর আবার আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছি। গামবুটের ভিতর আবার বরফ ঢুকেছে, পা আবার অসাড় হয়ে গেছে। তাড়াতাড়ি গুহার মধ্যে ঢুকে পড়লাম। আমরা ভেতরে যেখানে ছিলাম সেখানে এসে পিঠের থেকে সব নামিয়ে গুহার পাথুরে মাটিতে রাখলাম। হঠাৎ আমার খেয়াল হলো, রাজীব কোথায়? আমরা ভেতরে এসে সব রাখছি, কথা বলছি, কই রাজীবকে তো দেখছি না। ও তো তখন ফিরে এই গুহাতেই এসেছিল। আমি বিনয়কে কথাটা বললাম। বিনয় ব্যাগের থেকে সব বের করে গুহার মধ্যে সাজিয়ে রাখছিল নিচে। আমার কথাটা শুনে সেও অবাক হয়ে বলল, সত্যিই তো, রাজীব সাহেব তো তখন গুহার দিকেই রওনা দিয়েছিল। ওনাকে তো দেখিনি একবারও। অজানা আশঙ্কায় মনটা দুলে উঠল সবার। রাজীব কি বরফের প্রান্তরে হারিয়ে গেল? যেখানে আমাদের থেকে ও আলাদা হয় সেটা তো গুহার থেকে বেশি দূরে নয়। রাস্তা ভুলেরও সম্ভাবনা নেই। তবে আমি বিনয়কে বললাম, বরফের প্রান্তরে হারিয়ে গেল না তো? হারানোর সম্ভাবনা খুব কম, যদি না উনি নিজে গুহা থেকে বের হয়ে যান। আমি আর বিনয় গুহার মধ্যে রাজীবের নাম ধরে ডাকাডাকি করতে লাগলাম। গুহার দেয়ালে আওয়াজ প্রতিধ্বনিত হয়ে ফিরে আসতে লাগলো। কি হলো? রাজীব যদি গুহার আরও ভেতরেও যায়, তাও এই আওয়াজ শুনে ও তো ঠিক উত্তর দিত। আমি আর বিনয় একে অপরের দিকে তাকালাম। বিপদে পড়েছে নিশ্চয়ই রাজীব। গুহার থেকে কি ও পালিয়েছে? এই ঠান্ডা আর বরফের উপর দিয়ে কোথায় যাবে ও? তীব্র শীতে তো একেবারে জমে যাবে ও। মাথা খারাপ হয়ে যাবে এবার আমার মনে হচ্ছে। রাজীব নিরুদ্দেশ। আমি কি করে বাড়িতে যাব যদি ওকে আর কোথাও খুঁজে না পাই? বিনয় আমাকে বলল, দাঁড়ান, আমি দেখে আসছি, বাইরে দেখে আসি। বরফের ওপর দিয়ে যদি যায়ও তবে তার পায়ের ছাপ তো পাওয়া যাবে। আমিও যাবো তোমার সাথে, চলো। বিনয় আমাকে বারণ করল। আমরা গুহার বাইরে বের হয়ে এলাম আবার। এখন সূর্য মেঘের আড়ালে চলে গেছে, ফলে ঠান্ডাটা আবার বেড়েছে। তবে এখন আমাদের গায়ে অনেক গরম জামা কাপড় আছে, সব ওই বাড়িটার থেকেই এনেছি। আমরা গুহার চারপাশে রাজীবের পায়ের ছাপ বরফের মধ্যে খুঁজতে লাগলাম। বরফ আর পড়েনি আজ অব্দি এখনো। বরফে কোনো ছাপ নেই, শুধু এখন আমাদের পায়ের ছাপই পড়ছে। আমরা ছাপ খুঁজতে খুঁজতে গুহার চারপাশে অনেকটা গেলাম, না কোথাও রাজীবের পায়ের ছাপ পর্যন্ত পেলাম না। হঠাৎই রাজীবের পায়ের ছাপ না পেয়ে গেলাম আর একটা ছাপ, সেই ছাপ যা গ্রামের বাইরে সেদিন আর আজ সকালে দেখেছি। আবার এখন দেখলাম ইয়েতির পায়ের ছাপ। আবার আজ দ্বিতীয়বার চাক্ষুষ করলাম। বরফের উপর তার পায়ের ছাপ পড়েছে, তবে একটাই ছাপ পড়েছে, আর কোনো চিহ্ন কোথাও নেই। বিনয়ের চোখে পড়েনি, আমিই দেখেছি ছাপটা। এবার আমি বিনয়কে দেখালাম ছাপটা। বিনয় দেখল আর চমকে উঠল। তারপর আমাকে আতঙ্কিত স্বরে জিজ্ঞেস করল, গুহাতে ইয়েতি আসেনি তো? রাজীবের কোনো হদিশ নেই, গুহার মধ্যেও নেই, বাইরেও নেই। এখন আবার দেখা পেলাম ইয়েতির সেই পায়ের ছাপ। আমাদের গুহার থেকে কিছুটা আগেই তার পায়ের ছাপ বরফের উপর স্পষ্ট দেখা যাচ্ছে। বিনয় যখন ওই কথাটা বলল যে রাজীবকে ইয়েতে তুলে নিয়ে যায়নি তো, আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি বললাম, ইয়েতির পায়ের ছাপ তো দুটো পড়েছে, তারপর তো আর কোনো ছাপ নেই। কি করে বলছো যে ইয়েতি গুহার মধ্যে প্রবেশ করে রাজীবকে তুলে নিয়ে নেবে? আর আমরা তো গুহার ভেতরে এতক্ষণ ছিলাম, কই ভিতরে তো ইয়েতির আসার কোনো চিহ্ন পর্যন্ত পেলাম না। আমি আন্দাজে বলেছি, ইয়েতির ছাপ আজ পর্যন্ত কেউ অনুসরণ করতে পারেনি। বরফের ওপর দু একটা পদচিহ্ন পাওয়ার পরই সব হাওয়ায় মিলিয়ে যায়, আর কোনো চিহ্ন পাওয়া যায় না। তবে রাজীব কোথায় গেল? তবে কি গ্রামবাসীরা আবার এসেছিল? ওরা রাজীবকে একা পেয়ে উঠিয়ে নিয়ে গেছে? হতে পারে, ওদের রাগ আছে আমাদের উপর। ওরা দেখতে এসেছিল আমরা বেঁচে আছি না মরে গেছি। একজনকে একা পেয়ে ওরা আরও দুর্গম স্থানে হয়তো রাজীবকে রেখে আসতে পারে। তবে ওরা এতটা করবে বলে তো মনে হয় না। আমাদের ওই গ্রামে যাওয়া প্রয়োজন, প্রধানের সাথে কথা বলা দরকার। রাজীবকে ওরা কোথায় রেখেছে তা জানা অতি সত্বর প্রয়োজন আমার। চলুন আগে গুহার ভেতরে গিয়ে রেডি হই, অনেকটা পথ পেরোতে হবে গ্রামে যেতে হলে। আমার এখন কোনো পথই কঠিন বলে মনে হচ্ছে না। রাজীবের কি হলো?
সেই চিন্তায় মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। আমরা তাড়াতাড়ি আবার গুহার ভেতরে প্রবেশ করলাম। আমাদের জিনিস সব নিচে পড়ে আছে। আমি আর বিনয় আরও পোশাক বের করলাম আর মশাল জ্বালানোর ব্যবস্থা করলাম, কারণ বাইরে এখনই অন্ধকার হতে আরম্ভ করেছে। আমরা গ্রামে পৌঁছাতেই রাত নেমে আসবে। তখন হাতে মশাল ছাড়া চলাচল অসম্ভব। অনেক প্রতিকূলতা আসবে আজ, কিন্তু সব প্রতিকূলতাকে রাজীবের না পাওয়ার কাছে কিচ্ছু না। গুহার ভেতর থেকে একটা গোঙানির আওয়াজ যেন শুনতে পেলাম। খুব আস্তে মনে হলো একটা আওয়াজ শুনলাম। আমি বিনয়ের দিকে তাকালাম। বিনয় নিচু হয়ে মশাল তৈরি করছিল। সে বোধ হয় আওয়াজটা শোনেনি। আমি বিনয়কে বললাম, গুহার ভেতর থেকে একটা শব্দ এলো না? বিনয় কাজ থামিয়ে আমার দিকে চেয়ে বলল, কই না তো, কোনো আওয়াজ শুনতে পাইনি তো। আমি কি তাহলে ভুল শুনেছি? হতে পারে, এত দুশ্চিন্তার মধ্যে আছি যে ভুল শুনতেও পারি। আমি আর এই চিন্তা ছেড়ে ফেলে গ্রামে যাওয়ার জন্য প্রস্তুত হতে লাগলাম। দেরি হয়ে যাচ্ছে। যত দেরি হবে তত রাজীবকে পাওয়ার আশা আমার কমতে থাকবে। আবার কানে এলো গোঙানির শব্দটা। এবার একটু জোরেই হয়েছে। বিনয় এবার শুনতে পেয়েছে। ও আমার দিকে চাইল। আমরা দুইজনই আওয়াজটা এবার শুনেছি। কেউ যেন গুহার আরও ভেতর থেকে গোঙাচ্ছে। এই গুহার শেষ কোথায় তা আমরা জানি না। শেষ দেখার সাহসও আমাদের হয়নি। বিনয় বলল, কেউ ভেতরে আছে, সেই আওয়াজই আসছে। তখনই আমি আওয়াজটা পাই, তবে তখন আস্তে ছিল, এবার বেশ জোরে হচ্ছে। ভেতরে দেখতে হবে কি অমন শব্দ করছে, চলুন দেখা যাক। আমি একটু ভয় পেলাম। ইতস্তত করে বললাম, আচ্ছা, যদি কোনো জন্তু এই গুহার ভেতরে থাকে, তবে এমন নিরস্ত হয়ে যাওয়াটা কি ঠিক হবে? আমি লাঠি আর মশাল জ্বালাচ্ছি, এখানে অত বড় জন্তু নেই কোনো। আচ্ছা, যদি ইয়েতি হয় তবে? ওখানে এভাবে ইয়েতি থাকবে না। দুদিন আমরা গুহার ভেতরে আছি। ইয়েতি যদি সত্যিই এই গুহার ভেতরে থাকতো তবে দেখতে তো পেতামই। তাও আমার ভয় করছিল। বাইরে পায়ের ছাপ দেখেছি। যদি সে গুহার মধ্যে এখন এসে লুকিয়ে থাকে তবে? অনেকটা দেরি হচ্ছে। রাজীবের সন্ধানে গাঁয়ে যেতে হবে। বেশ পথ অতিক্রম করতে হবে আমাদের। তাড়াতাড়ি ভিতরটা দেখতে হবে আমাদের। আওয়াজটা আর হচ্ছে না। আমরা মশালের আলোতে গুহার ভেতরে দেখতে দেখতে এগোচ্ছি। এটা একটা প্রাকৃতিক গুহা। হিমালয়ের বুকে এরকম অজস্র গুহা আছে, যার অনেকগুলোতে এখনো মানুষের পা পর্যন্ত পড়েনি। মশালের আলোতে গুহার ভেতরটা আলোকিত হয়ে পড়েছে। দুপাশে পাথরের দেওয়াল, তার উপর মশালের আলো পড়ছে। গুহাটা যে কতটা বড় তা ঠিক বোঝা যাচ্ছে না। এইভাবে ভিতরে কতক্ষণ চলবো তাও জানি না। ওদিকে দেরি হয়ে যাচ্ছে। বিনয় মশালের আলো নিচে উপরে ফেলে পাথরের খাঁজে দেখছে কিছু আছে কিনা। না, এখনো অবধি কিচ্ছু মেলেনি। নিচে পাথর, উপরে পাথর, দুপাশেও শুধু পাথর আর পাথর, আর কিচ্ছু নেই। গুহার ভেতর কোনো আগাছা, জীবজন্তু কিচ্ছু নেই। আছে একটা জীব। আমি প্রথম দিন দেখেছি কাঁকড়া বিছে আছে। এছাড়া আর কিছু এর ভিতর আমার চোখে পড়েনি। মশাল নিয়ে আমরা গুহার অনেক ভেতরে চলে এসেছি। এখান থেকে গুহার মুখ পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন দিন না রাত কিছু বোঝবার উপায় পর্যন্ত নেই। মশালের জন্য আমরা আলো পাচ্ছি। যদি মশাল নিভে যায় তবে নিরেট অন্ধকার। এখানে সময় থমকে দাঁড়ায়। দিন কখন হচ্ছে, রাত কখন নামছে তা বোঝার কোনো উপায় এই গুহার ভিতরে নেই। সবসময় এখানে অন্ধকার। এখানে বেশ গরমও লাগছে। এত উপরে আমরা বাইরের শীতপ্রবাহ, বরফ শূন্যের নিচে তাপমাত্রা, এখানে তা বোঝার উপায় নেই। এত গভীরে বাইরের হাওয়াও খুব কম আসে, তাই এখানে একটা গুমোট গরম। আর এগোনো উচিত হবে না আমাদের। আরও ভিতরে গেলে নিঃশ্বাস নিতে পারবো না। দম আটকে হয়তো মারা যাব। আমি বিনয়কে বললাম কথাটা। বিনয় আমার কথায় রাজি হলো। আর ভিতরে প্রবেশ করলে আমাদের বিপদ হবে। মশাল নিভে যাবে, শ্বাসকষ্ট শুরু হতে পারে, অন্ধকারে আমরা বিপদে পড়ব। এবার আমরা ফিরতে লাগলাম। কিচ্ছু নেই, সময়ও অনেকটা চলে গেছে। হঠাৎই আমার একটা বড় পাথরের আড়ালে কিছু নড়ছে বলে মনে হলো। আমি চমকে উঠে দাঁড়ালাম।
বিনয় আমার থামা দেখে নিজেও থামল, আমার দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকালো। কি হয়েছে, দাঁড়ালেন কেন? আমি বিনয়ের কথার উত্তর না দিয়ে ওই পাথরের দিকে আঙুল তুলে দেখালাম। আমার দেখানোর দিকে বিনয় দৃষ্টি নিক্ষেপ করল। আমিও সেই দিকেই তাকিয়ে আছি। একটা বড় পাথর সামনে, তার পেছনেই কিছু একটা নড়তে দেখেছি। আমি হেঁটে গুহার বাইরে যাচ্ছি, তখনই এই পাথরের আড়ালে মশালের আলোতে একটা কিছু নড়াচড়া করছে যেন মনে হলো। বিনয় সেদিকে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল, কি হয়েছে, ওখানে কি আছে? ওই পাথরের পেছনে কিছু একটা দেখলাম, যেন মনে হলো কিছু একটা নড়ছে। বিনয় একটু এগিয়ে এলো, আমিও ওই পাথরের দিকে এগোলাম। এমন সময় আবার সেই গোয়ানির আওয়াজ শুনলাম, আর তা আসছে ওই পাথরের আড়াল থেকে। আর দেরি করলাম না, কেউ না কেউ আছে ওই পাথরের পেছনে। আমরা তাড়াতাড়ি পাথরের পেছনে দেখতে গেলাম। রাজীব পড়ে রয়েছে। পাথরের পেছনে রাজীব, ওই ওই ওরকম গোঙানি আওয়াজ করছে। আমি আর বিনয় রাজীবের পাশে বসলাম। কি হয়েছে রাজীবের, এরকম করে পড়ে আছে কেন? রাজীবের মাথায় গভীর একটা চোট লেগেছে, তার থেকে রক্ত বের হয়ে শুকিয়ে গেছে, আর তাই রাজীব যন্ত্রণায় গোঙানির মতো শব্দ করছে। এখন ওর কিভাবে এই অবস্থা হলো তা দেখবার সময় পর্যন্ত নেই। তাড়াতাড়ি রাজীবকে এখান থেকে গুহার সামনে, যেখানে আমাদের জিনিস রাখা আছে, সেখানে নিয়ে যেতে হবে। বিনয় আর আমি রাজীবকে তুলে ধরলাম। ওর ওঠার শক্তি পর্যন্ত নেই। আমরা ওকে চ্যাংদোলা করে গুহার সামনে নিয়ে আসলাম। আমাদের কাছে ফার্স্ট এড বক্স আছে, ওষুধও আছে, সব নিয়ে এসেছি এই অভিযানের জন্যে। বিনয় রাজীবের মাথায় প্রথমে ড্রেসিং করে দিল। মাথার চোটটা পরিষ্কার করলো তুললো আর গরম জল দিয়ে। চোট যখন আমরা পরিষ্কার করছি তখনই দেখলাম বেশ গভীর চোট পেয়েছেও। কিভাবে এত গভীর চোটও পেল তা বুঝতে পারলাম না। রাজীব প্রায় অচৈতন্য হয়ে আছে, মাঝে মাঝে ব্যথাতে চিৎকার করছে। বিনয় এরপর প্যাকেট খুলে দুধ গরম করে রাজীবের মুখে চামচ দিয়ে আস্তে আস্তে খাওয়ানোর চেষ্টা করতে লাগলো। রাজীব অচৈতন্য হয়ে আছে, তাই দুধ মুখের ভিতরে অল্প গেলেও বাদবাকিটা নিচেই পড়ে গেল। রাজীবের জ্ঞান আসাটা খুব দরকার। এখান থেকে হাসপাতাল বহু দূর, নিয়ে যাওয়া কার্যত অসম্ভব। যা করার এখানেই করতে হবে, কিন্তু কতটুকুই বা করতে পারবো? যদি জ্ঞান না আসে তবে। আমি বিনয়কে জিজ্ঞেস করলাম, বিনয়, কি বুঝছো? রাজীবের অবস্থা তো শোচনীয়। মাথাতে বেশ চোট পেয়েছে, অনেকটা রক্ত বের হয়েছে। ড্রেসিং তো করলাম, ওষুধ তো খাওয়ানো যাবে না এখন ওকে। এর বেশি এখানে আর কিচ্ছু করার নেই, খালি ভগবানকে ডাকা ছাড়া। বাইরে ঘন অন্ধকার হয়ে গেছে, ঠান্ডাও সাথে সাথে বৃদ্ধি পেয়েছে। আমরা আগুনের ধারে বসে আছি। রাজীবকে শোয়ানো হয়েছে, তার জ্ঞান এখনও ফেরেনি। আমি আর বিনয় রাতের খাবার জন্যে রান্না তোড়জোড় করছি। আচমকা রাজীব চেঁচিয়ে উঠল। আমি রান্না দেখছিলাম আর বিনয়কে সাহায্য করছিলাম। রাজীবের আওয়াজে আমরা চমকে উঠলাম। আমি তাড়াতাড়ি রাজীবের মুখের সামনে হ্যাজারটা নিয়ে রাখলাম। দেখি রাজীবের চোখ বোঝা, কিন্তু বিড়বিড় করে কি যেন বলছে, আর মুখটা কেমন যেন বিকৃত করে আছে। আমি রাজীবের মুখের সামনে এসে বললাম, এই এই কি হয়েছে? আমি তোর সামনে আছি, তুই তুই এখন নিরাপদ, তোর কোনো ভয় নেই। কি হয়েছে বল? রাজীব আমার কথা শুনতে পারছে কিনা বুঝতে পারলাম না। আমি ওর গায়ে হাত দিলাম, ওর গা জ্বরে একেবারে পুড়ে যাচ্ছে। আমি বিনয়কে বললাম, বিনয়, রাজীবের তো খুব জ্বর এসেছে, গা তো খুব গরম। বিনয়ও রাজীবের সামনে ছিল। সে রাজীবের কপালে হাত দিয়ে দেখে বলল, জ্বর এসেছে, ওষুধ দিতে হবে ওকে, যে করেই হোক জাগান আগে। আমি এরপর রাজীবকে নানা কথা বলে ওকে তুলে বসালাম। রাজীব চোখ খুলল, লাল হয়ে রয়েছে ওর চোখ দুটো। জ্বর বেশ ভালোই এসেছে। ওর গায়ে আরও একটা কম্বল দিলাম। ও একেবারে ঠকঠক করে কাঁপছে। বিনয় জ্বরের ওষুধ নিয়ে আসলো, আমার হাতে ওষুধ আর জল দিল রাজীবকে খাওয়ানোর জন্যে। আমি ওষুধ নিয়ে অনেক কষ্টে রাজীবকে তা খাওয়ালাম। তারপর তাকে আবার শুইয়ে দিলাম। এখন জ্বর কমলে হয়। এমন জায়গাতে আমরা আছি, এর বেশি আর কিছু করার নেই, কোনো ডাক্তারও নেই। হঠাৎ আমার একটা কথা মাথায় এলো। আমি বিনয়কে জিজ্ঞেস করলাম, আচ্ছা, গায়ে কেউ অসুস্থ হলে তখন ওরা কি করে? এখানে তো কোনো হাসপাতাল বা ডাক্তারও নেই। গায়ে একজন একটু ঝড়িবুটি জানে,
ওই যা দেখে তাতে ঠিক হলো না হলে মৃত্যু। ওর কাছে রাজীবকে নিয়ে গেলে হয় না? বিনয় আমার কথাটা ভাবলো, তারপর বলল, ঠিক আছে, তবে নিয়ে যাব না। ওখানে আপনাদের দেখলে আবার কি বিপদ হবে। আমি ওই লোকটাকে চিনি, আমি গিয়ে ওকে নিয়ে আসবো এখানে। আসবে তো? আপনাদের নাম শুনলে রাজি হবে না হয়তো, তবে আমি বুঝিয়ে ঠিক নিয়ে আসবো, আপনি চিন্তা করবেন না। তবে এটা আর আজকে করা যাবে না, কাল সকাল হবে, তারপর সব হবে। রাজীব আজ রাতটা ঠিক থাকলে হয়। আমাদের রান্না হয়ে গেছে, আমরা তাড়াতাড়ি খেয়েও নিলাম। খাওয়ার অত ইচ্ছে নেই, তবুও খেতে হবে, না হলে আমরা অসুস্থ হয়ে পড়ব। খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা আবার শুয়ে পড়লাম। সামনে আগুনে আরও কিছু কাঠ ফেলল বিনয়, তাতে আগুন আরও গনগন করে জ্বলে উঠল। ঠান্ডা বাইরে প্রবল, বরফ পড়ছে বাইরে, তার শব্দ টের পাওয়া যাচ্ছে। আমি রাজীবের কপালে হাত দিয়ে দেখলাম ওর জ্বরটা কমেছে নাকি। এখন ওর কপালটা আগের থেকে গরম অনেক কম, তার মানে জ্বরটা কমছে। একটু ভালো লাগলো। জ্বরটা কমলে আর রাতটা ভালোই কাটলে কাল সকালে ওকে গাঁয়ের লোকটির কাছে দেখাতে পারবো। আমি এসব চিন্তা করতে করতে কখন ঘুম চলে এসেছিল নিজেই টের পাইনি। রাজীব আবার চিৎকার করছে। প্রথমে আমার মনে হলো স্বপ্ন দেখছি, তারপরে মনে হলো না, স্বপ্ন নয়, রাজীব সত্যিই চিৎকার করছে। আমি রাজীবের সামনে এলাম, তারপর ওকে জিজ্ঞেস করলাম, এই কি হচ্ছে? ওরম করছিস কেন? শরীর খারাপ লাগছে নাকি রে তোর? রাজীবের জ্বর বোধহয় এখন কমে গেছে, সে আমাকে চিনতে পারলো। এবার আমাকে দেখে এবার রাজীবের চোখে জল চলে এলো। বলল, তুই তুই কোথায় গিয়েছিলি? আমার কি হয়েছিল তুই জানিস? আমি ওর কপালে হাত দিয়েই বুঝলাম জ্বর একদম নেই, ও এখন বেশ ভালো, আর তাই জন্যে ওর ঘোরও কেটে গেছে। বিনয়ও উঠে আমাদের কাছে চলে এসেছে। আমি বললাম, কোথাও যাইনি, আমরা সবাই তোর কাছে এখানেই আছি। তোর কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, আমরা সবাই মরবো। ও সবাইকে মারবে। শিগগির পালা এখান থেকে, ও আবার আসবে। এবার আমি আর বিনয় কিছুটা অবাক হলাম। কি আসবে? কে মারবে আমাদের? রাজীব কার কথা বলছে? কাকে এত ভয় পাচ্ছে ও? রাজীবের জ্বরটা কমতেই ও খুব ভয় পেয়ে গেছে মনে হলো। কার কথা বলছে ও? কে আমাদের শেষ করবে এখানে? আর ওকেই বা কে মেরেছে? আমি রাজীবকে এক ঝাঁকুনি দিয়ে বললাম, এই, কে তোকে মেরেছে? বল আমাদের সব। আমার কথা রাজীব শুনতে পেল কিনা জানি না, কারণ ও আবার ঘুমিয়ে পড়েছে। কোনো দুঃস্বপ্ন দেখে থাকতে পারে ঘুমের মধ্যে, তাই ও অমনভাবে চিৎকার করেছে। বিনয় বলল, ঘুমের ঘোরেও কোনো বাজে স্বপ্ন দেখেছে হয়তো, শরীর ভালো ছিল না তাই অমন করছিল। জ্বরটা তো এখন নেই দেখছি। বিনয় রাজীবের কপালে হাত দিয়ে দেখে বলল, জ্বর কমে গেছে, তবে এখনো অসুস্থ আছে। আর ওকে কে এমন করে মাথায় আঘাত করলো সেটাও জানাটা প্রয়োজন। ঠিক কথা, কাল ওকে এইসবই জিজ্ঞেস করব। ওই গায়ের লোকটা দেখার পর সব জিজ্ঞেস করব। এখন তোকে কিছু জিজ্ঞেস করাই যাবে না। না না, এখন ওর ওপর চাপ সৃষ্টি করার কোনো মানেই হয় না, উল্টে বেগতিক হয়ে যেতে পারে সব। আমি বিনয়ের কথা মাথা নেড়ে সায় দিলাম। বিনয়কে বললাম, কিন্তু এই গুহার মধ্যে ওকে এইভাবে মারলোটাই বা কে? তোমার কি মনে হয় বলো তো? অনেক কিছুই হতে পারে। মাথার চোট বেশ গভীর, কোনো ধারালো কিছু দিয়ে মেরেছে। তবে হ্যাঁ রে, কে তোকে অমন করে মেরেছে রে? এখানে কে এসেছিল? গ্রামবাসীরা? ভয়ঙ্কর বিপদ ওত পেতে আছে রে, আমরা সবাই মরবো। শিগগির চল পালাই এখান থেকে। আমি আর বিনয় দুজনই অবাক হয়ে একসাথে রাজীবকে জিজ্ঞেস করলাম, কেন? এবার রাজীব কালকের ঘটনাটা খুলে বলল, যা সত্যি ভয়ঙ্কর। তোরা চলে যাওয়ার পর আমি হেঁটে এই গুহার ভিতরে ঢুকে পড়ি। আমার প্রচণ্ড ভয় লাগছিল ওই পায়ের ছাপগুলি দেখার পর। খালি মনে হচ্ছিল ইয়েতির আক্রমণ যে কোনো সময় ঘটবে। গুহার ভিতর আমি চুপ করে বসেছিলাম। তোরা কখন আসবি সেই অপেক্ষাতেই ছিলাম। ঠান্ডাও লাগছে, তাই গায়ে কম্বল জড়িয়ে নিলাম। হঠাৎ মনে হলো একটা শব্দ হলো যেন। আমি কিন্তু গুহার মুখের দিকেই তাকিয়ে আছি, তোরা কখন আসবি তা দেখার জন্য। একা একা এই গুহাতে খুব ভয় লাগছিল। মনে হচ্ছিল এরকম না এসে তোদের সাথে গেলেই বোধহয় ভালো হতো। তা শব্দটা শুনে আমি চমকে উঠি। কিসের শব্দ? এই নিস্তব্ধ নির্জন স্থানে কিছুই নেই, তবে কিসের আওয়াজ?
আমার প্রচণ্ড ভয় হতে লাগলো। আমি কাঠ খুঁজে জড়ো করে আগুন জ্বালানোর চেষ্টা করতে লাগলাম। আমার মনে হচ্ছিল এই আগুনই এখন আমার পরম বন্ধু। আমি আগুন জ্বালানোতে এতটা মনোযোগ দিয়েছিলাম যে অন্যদিকে আমার মনোযোগই ছিল না। এটাই আমার ভুল হলো। হঠাৎ দেখি আমার মাথায় কিসের যেন একটা আঘাত আসলো প্রচণ্ড জোরে। আমি আঘাতের ফলে টাল সামলাতে পারলাম না, হুমড়ি খেয়ে পড়লাম মাটিতে। খুব ব্যথা, রক্ত বের হতে লাগলো মাথা থেকে। কেউ আমাকে পিছন থেকে মাথায় মেরেছে। আমি পিছনে ফিরলাম, যা দেখলাম তা জীবনে ভুলবো না। আমি আর বিনয় এতক্ষণ রাজীবের কথা মন দিয়ে শুনছি। আমাদের জীবনে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। কি দেখলি? কে মেরেছে তোকে? সে এক ভয়ঙ্কর জীব। পিছনের অন্ধকারে তার চেহারা ঠিক মতো দেখতে পাচ্ছিলাম না, তবে তার মধ্যেই দেখলাম প্রায় 10-12 ফুট লম্বা সে। তার মাথা গুহার ছাদ ছুঁয়ে গেছে। যত লম্বা তেমনই চওড়া, চোখ দুটি লাল জ্বলন্ত দুটি কয়লা যেন, আর তার হাতের আঙুলে বিশাল বিশাল ধারালো তীক্ষ্ণ নখ। সেই নখ দিয়ে সে আমার মাথায় এই গভীর ক্ষত করেছে। সারা গায়ে সাদা বড় বড় লোম। এবার ওই দানব গর্জন করে উঠলো আমাকে পিছন ফিরতে দেখে। গর্জনটা চাপা ছিল রাগের, কিন্তু তারই যা আওয়াজ, এই গুহা গম গম করে উঠল। কোনো আওয়াজের সাথে এর মিল নেই। তার মুখের দুপাশে তীক্ষ্ণ দাঁত, সেই দাঁত দিয়ে মাথার খুলিও ভেঙে ফেলতে পারে এক লহমায়। রাজীবের কথা শুনে আমার আর বিনয়ের মুখ হাঁ। এ কি বলে? এমন কোনো জীব এই পৃথিবীর বুকে আছে? এ তো গল্প কাহিনীতে দেখা যায়। পুরোপুরি অবিশ্বাস্য। রাজীব ওর কথা এখনো শেষ করেনি। ও আবার বলল, আমার জ্ঞান হারাতে তখন আর বেশি দেরি নেই। মাথার যন্ত্রণা তীব্র আকার ধারণ করেছে। আমি মাথাতে হাত দিয়ে ছুটতে গেলাম, আর দেখলাম ওই দানব আমাকে ধরতে তার দুটি বিশাল হাত দিয়ে আমার দিকে তেড়ে আসছে। আমি কায়দা করে ওর হাতে নিচ দিয়ে টপকে গুহার ভিতরে ঢুকে গেলাম, আর ও আমাকে ধরতে না পেরে হুমড়ি খেয়ে সামনে পড়ল। এই সুযোগ আমি দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে শুরু করলাম পাগলের মতো গুহার ভিতরে। সামনে যাওয়ার কোনো উপায় নেই, দানবটা আসছে সামনে। তাই আমি গুহার পিছনে ছুটতে লাগলাম। অন্ধকারে কিছুই টের পাচ্ছি না, অন্ধের মতো চলেছি। হঠাৎ একটা পাথরে হোঁচট খেয়েই উল্টে পড়ি। খুব লাগে আমার। তারপর আর কিছুই মনে নেই, জ্ঞান হারাই। এর পরের কথা আমরা রাজীবকে জানালাম। কি করে আমরা তাকে খুঁজে পেলাম, তার চিকিৎসা করলাম, এই সব বললাম। সত্যি রে, তোরা দুজন যদি না থাকতিস তাহলে আমি আর বাঁচতামই না। অশেষ ধন্যবাদ তোদেরকে। সেসব ঠিক আছে, এখানে আমরা ছাড়া আর কেউ নেই যে সাহায্য করবে। কিন্তু এসব কি শুনছি রে? কি এই ভয়ানক জীব? ওটাই ইয়েতি, ভয়ঙ্কর হিংস্র, আমাদের মেরে ফেলে রেখে যাবে। এখানে থাকিস না রে, চল পালাই। আমিও ভয় পেয়েছি খুব। এখানে যদিও আবার আক্রমণ করে, আমরা তবে সবাই মরবো এবার। আমি বিনয়কে বললাম, কি করব? এখানে তো বিপদ এসে উপস্থিত হয়েছে। আমার তো মাথায় কাজ করছে না। সারা দুনিয়া যাকে কোনোদিনও দেখেনি, রাজীব বাবু তাকে দেখে ফেললো। ওর মস্তিষ্কের কোনো কল্পনা নয় তো। এ কেমন কথা বলছো তুমি বিনয়? এ বাস্তব। আমার মাথার চোট, অজ্ঞান হয়ে যাওয়া, এগুলো কি আমরা কল্পনা? রাজীব রেগে গেছে মনে হলো বিনয়ের কথা শুনে। আমি সামাল দিলাম, বললাম, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই অত অস্থির হোস না। এখনো তুই সুস্থ হোসনি, আমরা সব বিশ্বাস করছি। রাজীব আমার কথাতে শান্ত হলো। ও অনেকক্ষণ একটানা কথা বলেছে। এই উচ্চতায় আর অসুস্থ শরীরে এত কথা বলার ফলে ও ক্লান্ত হয়ে গেছে। রাজীব তাই শুয়ে পড়ল। আমাকে ইশারায় বিনয় একটু দূরে যেতে বলল। আমি রাজীবের ওখান থেকে একটু দূরে সরে আসলাম। বিনয় চলে এলো আমার সামনে। বিনয় আমার কাছে এসেই বলতে লাগলো, রাজীব বাবু কোনো ঘোরের মধ্যে নেই তো? কেন এমন কথা বলছো বিনয়? ও তো সত্যিই চোট পেয়েছে আর অজ্ঞান তো হয়েছিল। আজ অব্দি আমরা এতবার যাওয়া আসা করেছি, কোনোদিনও ইয়েতি দেখলাম না। এই গুহার মধ্যে 3-4 দিন রয়েছে, কাউকে দেখতে পেলাম না। আর উনি চাক্ষুষ দেখে ফেললেন। আমার তো মনে হচ্ছে উনি একা ছিলেন, তখন প্রচন্ড ভয় পেয়ে পালাতে গিয়ে গুহার ভেতরে কোনো ধারালো পাথরে চোট পান মাথায়, আর তাতেই অজ্ঞান হয়ে পড়ে। জানি না, কিন্তু কিন্তু রাজীবকে বাঁচাতে হবে। আমরা চলো ওই গাঁয়ে সবাই যাই। প্রধান বৌদ্ধ ধর্মাবলম্বী আমাদের এত বিপদে দেখলে উনি অস্বীকার করতে পারবেন না। আর সব বুঝিয়ে 2-1 দিন থাকার জন্য বললে
হয়তো হয়তো রাজি হতে পারেন। ঠিক আছে, আমার এখন আর ভাল লাগছে না এসব। দর্জি তো গেছেই নিচে। 1-2 দিন ওই বাড়িটাতে থাকলে আমরা অনেক নিরাপদে থাকবো। ঠিক বলেছ, আমার মনও কু গাইছে। রাজীব সত্যি বলছে না মিথ্যে তা আমি জানি না, কিন্তু এই গুহাতে থাকা আমাদের জন্য একদম নিরাপদ নয়। আমরা সবাই এখান থেকে আবার ওই গাঁয়ে যাব। গ্রামের লোকজনকে হাত পা ধরে 1-2 দিন থাকার ব্যবস্থা যে করেই হোক জোগাড় করতেই হবে, না হলে চরম বিপদ। কেউ তো আছে, সেই ইয়েতি হোক বা না হোক, তার অস্তিত্ব টের পাওয়া যাচ্ছে। কিন্তু গাঁয়ে যেতে পারলাম না। তুষার ঝড় উঠেছে বাইরে, চারিদিক ঘন অন্ধকার হয়ে গেছে। এই দিনের বেলাও তুষার ঝড় শুরু হয়েছে। একটু আগেই না আবহাওয়া পরিষ্কার ছিল, হঠাৎই এমন পরিবর্তন হয়ে গেল। এখানে আবহাওয়া ক্ষণে ক্ষণে বদলায়। এর মধ্যে দিয়ে গায়ের দিকে যাওয়া এক প্রকার অসম্ভব। আমরা জমে যাব বা বরফের ভিতর চাপা পড়ে থাকব। বাইরে আকাশ থেকে প্রচুর বরফ পড়ছে, আর তার সাথে সাথে কনকনে ঠান্ডা বাতাস। আমরা গুহার ভিতরেই এখন ঠকঠক করে কাঁপছি। গুহার মুক্ত খোলা, সেখান দিয়েই বরফ ঠান্ডা বাতাস হু হু করে ভিতরে ঢুকছে। বিনয় তাড়াতাড়ি আরও কাঠ ফেলে আগুনটা বাড়ালো, কিন্তু হাওয়া এত ঢুকছে শোঁ শোঁ করে যে আগুন নিভে যেতে পারে। ঝড়ের প্রকোপ মারাত্মক। আমি আরও গরম জামা কাপড় পরে জড়সড় হয়ে আগুনের সামনে শুয়ে পড়লাম। বসে থাকা যাচ্ছে না কোনো রকমভাবে। হাওয়া আরও তীব্র হচ্ছে। ইয়েতির আগে এই ঝড়ই আমাদের প্রাণ নিয়ে নেবে। সব অসুবিধার কারণ এই গুহার মুখটা, ওটা বন্ধ করার কোনো উপায় নেই। তাই হু করে হাওয়া প্রবেশ করেই চলেছে, আর সেই শীতল হাওয়া গুহার ভেতর একদম ডিপ ফ্রিজের মতো পরিবেশ তৈরি করে দিয়েছে। আগুন, গরম জামা কিছুই এখন ঠান্ডাকে বাগে আনতে পারছে না। বিনয় আমাকে বলল, এখানে আর থাকা যাবে না। জায়গাটা প্রচণ্ড শীতল হয়ে গেছে হাওয়ার জন্য। আমাদের গুহার আরও ভেতরে প্রবেশ করতে হবে, যেখানে হাওয়া যেতে পারে না। আমিও বুঝলাম এখানে আর কিছুক্ষণ রইলে মরণ নিশ্চিত। আমরা রাজীবকে উঠালাম। ও এতক্ষণ ঘুমাচ্ছিল। আমাদের ডাকে উঠে বলল, বাপরে, এত এত ঠান্ডা লাগছে কেন? তোরা তোরা যাসনি এখনো? বাইরে ঝড় এসছে রে, শিগগির গুহার আরো ভিতরে চল, নইলে এখানে ঠান্ডায় সত্যিই আমরা জমে মরে যাব। রাজীব গুহার মুখটা দেখল আর ব্যাপারটা অনুধাবন করতে পারল। তাকে ধরে আমি গুহার ভেতরে হাঁটা দিলাম। বিনয় পেছনে জিনিসপত্র নিয়ে আসতে লাগলো। অনেকটা ভেতরে আসার পর মনে হলো এখানে হাওয়াটা অনেক কম। হাওয়া আছে, তবে অতটা নেই যা ওখানে ছিল। এখানে থাকা যেতে পারে যতক্ষণ না ঝড় কমছে। আমি রাজীবকে একটা পাথরের উপর বসালাম। তারপর বিনয়ের সাথে হাত লাগিয়ে আগুন জ্বালানোর ব্যবস্থা করলাম। আগুন ধরতেই অনেকটা গরম হলো আশপাশটা। যা তীব্র শীত অনুভূত হচ্ছিল ওখানে, আর কিছুক্ষণ থাকলে আমরাই হয়তো জমে বরফ হয়ে যেতাম। আমাদের কাছে টিনে মাংস কেনা ছিল অনেক, তাই বের করে আগুনের সেঁকে আমরা খেতে লাগলাম। অনেক বেলা হয়ে গেছে, যদিও এখানে কিছুই বোঝা যাচ্ছে না দিন কত হয়েছে বা রাত। চারিদিক একেবারে অন্ধকার। বিনয় আমাকে পালাতে বলছে। ওই আমার কানে এই কথাটা বলল। আমি অনেক কষ্টে উঠলাম। শরীরে এক বিন্দু শক্তি আমার নেই, সারা শরীরে অসহ্য ব্যথা করছে। তাও উঠতে হবে আমাকে, এখান থেকে পালাতে হবে, নইলে বাঁচব না। আবার সেই অমানসিক গর্ত, এর সাথে রাজীবের গলার আওয়াজ পেলাম। রাজীবকেও বোধহয় মেরে ফেলল। আমি উঠে রাজীবকে বাঁচাতে এগিয়ে গেলাম। বিনয় আমার হাতটা ধরে বলল, কি করছে রাজীব বাবু? মনে হচ্ছে আর নেই। ইয়েতি ওকে নিকেশ করেছে, এরপর আমাদের খতম করবেন। আপনি শিগগিরই এই কুয়া ছেড়ে চলুন। বিনয়ের কথা তীব্র শলাকার মতো বিঁধল আমার মনে। রাজীব আর নেই, ও মারা গেছে। আমি রাজীবকে বাঁচাতে পারলাম না। কি করে আমি মুখ দেখাবো ওর বাবা মায়ের কাছে? আমি বিনয়কে বললাম, কেন বাজে কথা বলছো? রাজীবের গলার আওয়াজ তো আমি শুনতে পাচ্ছি, ও এখনো বেঁচে আছে। আমাদের ওকে বাঁচানো দরকার। ও আর এখন বেঁচে নেই, ওটা রাজীবের শেষ চিৎকার।
তারপর ইয়েতি ওকে নিকেশ করে দিয়েছে। আমাদের আমাদের এখন পালানো দরকার। কথা শেষ হয়নি, তার মধ্যেই ইয়েতির হুঙ্কার একদম আমাদের কাছেই শুনতে পেলাম। ও আমাদের দিকে এগিয়ে আসছে আমাদেরকে মারবে বলে। মৃত্যু ভয় সবচেয়ে বড় ভয়। সামনে সাক্ষাৎ মৃত্যু আসলে আর কোনো চিন্তা মাথায় থাকে না। আমারও তাই হলো। ইয়েতি ছুটে আসছে আমাদেরকে মারতে, আর কোনো চিন্তাই আমার মাথায় এলো না। পড়িমড়ি করে উঠে আমি ছুটলাম গুহার প্রবেশদ্বারের দিকে। বিনয়ও পালাচ্ছে। পেছনে ইয়েতির পায়ের আওয়াজ টের পাচ্ছি। এত বড় আকৃতির জন্য পায়ের আওয়াজ বেশ জোরে জোরেই হচ্ছে। সে আমাদের ধরার জন্য পিছনে ছুটে আসছে। আমরা কি পারবো তার হাত থেকে বাঁচতে? এত শক্তিশালী ও, আর আমরা ওর কাছে একেবারেই নগণ্য। এক ধাক্কা খেয়ে আমি ছিটকে পাথরের উপরে পড়লাম। সামনে গুহার প্রবেশদ্বার পরিষ্কার দেখা যাচ্ছে। পাথরে হোঁচট খেয়েছি। বিনয় আমাকে ধরে তুলল, তারপর বলল, তাড়াতাড়ি উঠুন, ও এসে পড়লো বলে। কথাটা শেষ হয়নি, তার মধ্যেই হুঙ্কার করে ইয়েতি বিনয়ের কাঁধে ওর ওই হাত দিয়ে ধরে ফেলল। বিনয় শেরপা, সে এই পাহাড়েই বড় হয়েছে, তাই তাকে ধরেও ধরতে পারল না। বিনয় কায়দা করে ওর হাতের নাগালের বাইরে চলে গেল। ইয়েতি ওকে ধরতে পারল না ঠিকই, কিন্তু ওর হাতের বড় বড় নখের আঁচড় বিনয়ের জামা ভেদ করে চামড়া ছিঁড়ে দিল। বিনয় আর্তনাদ করে উঠল ব্যথায়। আমি একটা বড় পাথর গুহার থেকে অনেক কষ্টে তুলে শরীরে যতটুকু শক্তি অবশিষ্ট ছিল তা একত্রিত করে ইয়েতির মুখ লক্ষ্য করে ছুঁড়লাম। যদিও ওর মুখ দেখা যাচ্ছে না অন্ধকারে, তাও একটা আন্দাজ করে সেইখানেই ছুঁড়ে দিলাম। ইয়েতির মুখেই লেগেছে পাথরটা। ইয়েতি পাথরে চোটও পেয়েছে। সে আর্তনাদ করে উঠল। এই সুযোগ বিনয় আর আমি ওখানে দাঁড়ালাম না। এক ছুটে আমরা গুহার থেকে বাইরে চলে এলাম। বাইরে এখন তুষার ঝড় থেমে গেছে। থমথমে পরিবেশ আর রক্ত জমানো ঠান্ডা। এর মধ্যে দিয়ে আমরা বরফের উপর ছুটতে লাগলাম। বিনয় আর আমি দৌড়াচ্ছি সাদা বরফের প্রান্তরের উপর দিয়ে। আমার পাথরের আঘাতে ইয়েতির মুখে লেগেছিল। তাতে সে খানিকটা চোট পায় এবং গুহার মধ্যে থমকে যায় কিছুক্ষণের জন্য, কিন্তু বেশিক্ষণ সে ওইভাবে আটকে থাকতে পারবে না, এটা আমি ভালো মতোই জানি। তাই হলো, আমরা ছুটতে ছুটতেই শুনতে পেলাম সে গুহার বাইরে চলে এসেছে আর আমাদের দিকে বিপুল বিক্রমে তীরে আসছে। তার হুঙ্কার এই পাহাড়ে আকাশ বাতাস কাঁপিয়ে দিল। কি ভয়ানক আওয়াজ, আমাদের পিলে চমকে দিল। গোটা পাহাড় যেন কেঁপে কেঁপে উঠতে লাগলো। ভয়ানক অমানসিক আর্তনাদ। সবকিছু রসাতলে চলে যাবে মনে হচ্ছে। আমাদের আর শরীর চলছে না। আমি পিছনে তাকালাম। আকাশে ঝড় চলে যাওয়ার পর মেঘ কেটে গেছে। পরিষ্কার আকাশে চাঁদ উঠেছে সুন্দর। তার আলো বরফের উপর পড়েছে। সেই আলোতে আমি দেখলাম ইয়েতিকে। বিশাল একটা শরীর নিয়ে সে ঝড়ের মতো আমাদের দিকে এগিয়ে আসছে। তার পেছনে চাঁদ, তাই তার সম্পূর্ণ অবয়বটা আমি দেখতে পাচ্ছি না, কিন্তু এটা বুঝতে পারছি একটা বিশাল শক্তিমান জীব আমাদের দিকে তেড়ে আসছে। ও আমাদের ধরেই ফেলবে। এত জোরে সে তেড়ে আসছে, আমাদের ধরেই ফেলবে এবার, আর ধরলেই আমাদেরকে মেরে ফেলবে। আরও কাছে চলে এসছে ইয়েতি। তার চিৎকার কান ঝালাপালা করে দিচ্ছে। আমাদের খুব কাছেই ও এখন আমাদের ধরে ফেললো বলে। আমাদের উপর ইয়েতি ঝাঁপিয়ে পড়েছে। আমাদের উপর তার বিশাল শরীর পড়তেই আমরা হুমড়ি খেয়ে বরফের উপর পড়ে গেলাম। ইয়েতি আমাদের দু হাতে দুজনকে শূন্যে তুলে ধরেছে। আমাদের গলা তার হাতের মুঠোতে। আমার দম আটকে গেছে। আমার চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে। ছটফট করছি হাতটা গলার থেকে ছাড়ানোর জন্য, কিন্তু পারছি না। পারা সম্ভব নয়। যা জোর ওর হাতে আমাদের দুজনের গলা চেপে ধরে শূন্যে তুলে রেখেছে। ওই হাতের থেকে নিষ্কৃতি পাওয়া অসম্ভব। মৃত্যু আমার দোরগোড়ায়। রাজীব মরে গেছে, আমিও মরছি এই ইয়েতির হাতে, এই এভারেস্টের নিচে। এখানেই আমার মরদেহ পড়ে থাকবে। তার উপর বরফ পড়ে পড়ে জমে শক্ত হয়ে যাবে। আমার মা জানতেও পারবে না কোনোদিনও যে ছেলে কোথায় আছে। সে বেঁচে আছে না মরে গেছে কিচ্ছু জানতে পারবে না। পাহাড়ে কি ভূমিকম্প শুরু হলো? দূর থেকে একটা আওয়াজ ভেসে আসতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই সেই আওয়াজ আমাদের একদম কাছে চলে এলো। সেই আওয়াজ শুনে ইয়েতি আমাদেরকে ফেলে দিল বরফের উপর। আমরা মরতে মরতে যেন বাঁচলাম। আমি কাস্তে কাস্তে গলায় হাত দিলাম। এতক্ষণ দম আটকে ছিল আমার। গলাটা ছাড়তেই শ্বাস নিতে গিয়ে কাশি চলে এলো আমার। কাস্তে কাস্তেই দেখলাম ইয়েতি সামনের দিকে তাকিয়ে আছে।
আমি সেই দিকে তাকাতেই বুঝলাম কি ঘটতে চলেছে। হিমবাহ ভেঙেছে, বিশাল কোনো হিমবাহ ভেঙেছে। প্রচুর বরফ নিয়ে সে পাহাড়ের ঢাল বেয়ে নিচে তীব্র গতিতে নেমে আসছে। এত বরফের নিচে আমরা সবাই চাপা পড়ে মরে যাব, কিন্তু কিচ্ছু করার নেই। চোখের সামনে দেখলাম হিমবাহের ভিতরে ইয়েতি হারিয়ে গেল। আমাদের দিকে ধেয়ে আসছে বিশাল তুষারের সব খণ্ড। নিমেষের মধ্যে আমরা বরফের ভিতর চলে গেলাম। দর্জি নিচে লোকালয়ে নেমে আমাদের অফিসে, ওদের এজেন্সি, সব জায়গাতে ফোন করে। সব শুনে আমাদের অফিসের থেকে নেপাল সরকারকে বিশেষভাবে জানানো হয় সব কথা, আর আমাদেরকে উদ্ধার করার সমস্ত ব্যবস্থা করার জন্য অনুরোধ করে। নেপাল সরকারে তাদের আর্মিকে সঙ্গে সঙ্গে পাঠায় এভারেস্টের নিচে আমাদের উদ্ধার করে নিয়ে আসার জন্যে। নেপাল আর্মি কমান্ডার আর তার টিম হেলিকপ্টারে করে সেই রাতেই নামে আমরা যে গুহাতে ছিলাম সেখানে কমান্ডার হেড যিনি, তার সাথে দর্জিও ছিল। পুরো টিম গুহার ভিতর প্রবেশ করে। তারা আরও আগেই পৌঁছাতো, কিন্তু তুষার ঝড়ে আটকে পড়েছিল। ঝড় কমতেই তারা কাজে নেমে পড়ে। গুহার ভিতরে সব লণ্ডভণ্ড দেখেই ওদের সন্দেহ হয় ভিতরে কিছু একটা ঘটেছে। ওরা গুহার ভিতর সব চেক করতে করতে আরও ভিতরে চলে যায়। আমাদের কাউকে ওরা পায় না। হঠাৎ এক আর্মি অফিসার চেঁচিয়ে উঠে বলে, স্যার এদিকে আসুন, এই দেখুন এখানে। সবাই দৌড়ে সেখানে যায়। একটা মৃতদেহ পড়ে আছে, তাকে কেউ যেন খুবলে খেয়েছে। রক্ত বার হয়ে ঠান্ডাতে জমাট বেঁধে রয়েছে। দর্জি দেহটা দেখেই চিনতে পারে। আরে, এ তো রাজীব স্যারের দেহ, মারা গেছেন। নৃশংসভাবে হত্যা করেছে। কে মারলো ওইভাবে ওকে? তুমি চেনো একে? এর নাম রাজীব, এর সাথে আরো দুজন আছেন। এমন সময় বাইরে চিৎকার শুনল সবাই। এমন আওয়াজ কেউ শোনেনি কোনোদিনও। সবাই বাইরে এলো আর গুহার চারপাশটা দেখল, কিন্তু কিচ্ছু নেই। তখনই প্রচণ্ড শব্দ করে হিমবাহ ভাঙতে লাগল। কমান্ডার সবাইকে গুহার ভিতর প্রবেশ করতে বললেন। তাড়াতাড়ি সবাই গুহার ভিতর ঢুকল আর হিমবাহের হাত থেকে বাঁচল। বেশ কিছু পরে প্রকৃতি আবার শান্ত হলে ওরা গুহার ভিতর থেকে বাইরে বেরিয়ে আসলো। আমাদেরকে ওরা খুঁজতে লাগলো। বরফের উপর খুঁজতে খুঁজতে এক জায়গায় বিনয়ের জ্যাকেট পরে থাকতে দেখলো ওরা। দর্জি ওটা দেখেই চিনতে পারল। স্যার, এটা আমার বন্ধুর জ্যাকেট। এখানে দেখুন আশপাশটা, নিশ্চিত কিছু পাবেন। কমান্ডার আর্মিদের বললেন এর চারপাশ বরফের ভিতরে খুঁজতে। সবাই চারপাশের বরফ সরাতে আমাদেরকে পেয়ে গেল, কিন্তু ওই ইয়েতির দেহ পেল না। এটা আমি পরে শুনেছিলাম, হয়তো ও আরও দূরে বরফের আরও গভীরে ছিল। কি জানি, এটাও এক রহস্য। আমাদের দুজনের দেহ জমে শক্ত হয়ে গিয়েছিল। ওরা আমাদের ওখান থেকে তোলার পর দেখতে পায় দুজনে তখনও বেঁচে আছি। খুব ক্ষীণ শ্বাস চলছে আমাদের। সেই রাতেই আমাদের বরফের ভেতর থেকে উদ্ধার করে হেলিকপ্টারে করে নেপালের হাসপাতালে প্রায় আধমোড়া অবস্থায় নিয়ে আসে। এরপর হাসপাতালের ডাক্তাররা জমে মানুষের টানাটানি করে আমাদেরকে বাঁচিয়ে তুলতে সমর্থ হন। আজ প্রায় 1 মাস হলো আমি বাড়ি ফিরছি। রাজীব নেই, সে ওই এভারেস্টের নিচেই গুহার মধ্যেই সমাধিত। কি হবে কিচ্ছু জানি না। হাসপাতালের বাইরে আমি, বিনয় আর দর্জি দাঁড়িয়ে আছে। কমান্ডার আমাদেরকে দেখতে এসেছেন, উনি সব শুনেছেন। আমি অবাক হয়ে গেছি আপনাদের কথা শুনে। সত্যি না মিথ্যে তা জানি না। ইয়েতি আপনাদেরকে আক্রমণ করেছিল, আমরা কিন্তু কোথাও ওর দেহ পাইনি। আমরা আর কেউ কিছু বললাম না। কি আর বলবো, এক ভয়ঙ্কর অভিজ্ঞতা নিজেরাই দেখেছি, যার কোনো প্রমাণ আমরা কাউকে দিতেও পারবো না কোনোদিন। শেষ কথাটা বলি এবার। সেদিন ওই হিমাবাহ কিন্তু ইয়েতির জন্যেই এসেছিল। ইয়েতির ওই ক্রমাগত হুঙ্কার পাহাড়ের হিমশৈলগুলোকে ভাঙতে শুরু করেছিল। পাহাড়ে জোরে জোরে শব্দ হলে তার বরফ ভেঙে যায়। ওর অত জোরে আওয়াজ সব বরফকে নড়িয়ে দেয়, আর তার ফলে সেদিন অত ভয়ানক হিমবাহ তৈরি হয় যাতে ইয়েতি নিজেই তলিয়ে যায়।
আপনারা এতক্ষণ শুনছিলেন শ্রমিক শরণ সান্যালের কলমে ইয়েতি রহস্যের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদেরকে নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদেরকে এগিয়ে যেতে অনেক অনেক সাহায্য করে। তাহলে আজকের জন্য এই পর্যন্তই। আমরা আবার ফিরে আসবো আরও নতুন নতুন গল্প নিয়ে। শুনতে থাকুন সাসপেন্স থ্রিলার প্ল্যাটফর্ম, আপনার গল্পের প্ল্যাটফর্ম।